إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গত কয়েকদিন ধরে যে বইটা পড়তেছি ওই বইটারই অন্য একটা অংশে যাব এখন ইনশাআল্লাহ। বইটার নাম আমি বলছি আগে, প্রবলেম মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিমরা যে সমস্ত সমস্যা সম্মুখীন হয় সেটা নিয়ে বইটা। আমি আপনাদেরকে বলছি যে বইটা প্রথমে আমার মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল নেচার বা জিও পলিটিক্যাল ব্যাপার নিয়ে লেখা বই, আসলে তা না। এটা পার্সোনাল, সোশ্যাল, ইন্টারপার্সোনাল প্রবলেম নিয়ে লেখা। তো এটাতে আমরা প্রথমে আমরা যে অংশে আছি সেটার নাম হচ্ছে, ছোট করে এটার নাম হচ্ছে প্রবলেমের কারণগুলো, কেন আমাদের প্রবলেম হয়। তো আমরা এটাতে নানা কিছু পড়ছি, জাস্ট ওই হেডলাইনটা আমি বলে দিচ্ছি কি কি পড়ছি আমরা। প্রবলেম কেন হয় এর ভিতরে আর কি। একটা পড়ছি আমরা রাগের জন্য হয়, রাগ বা ক্রোধ। আর একটা পড়ছি অ্যারোগেন্স বা অহংকার বা ফুটানি সোজা বাংলায়। তারপরে ওইটার অহংকারের কি কি মানে ম্যানিফেস্টেশন কি, ওইটার মেডিসিন কি, এইগুলো পড়ছি আমরা। তারপরে ছিল দুনিয়া প্রীতি এবং মৃত্যুকে একসেপ্ট করতে না পারা। তারপরে লোভ এবং কৃপণতা ইত্যাদি প্রবলেম ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা পড়ছি, শেষ করছি এটা। তারপরে অন্যের চোখে নিজেকে মানে ইমপ্রেস করার, এটা একটা প্রবলেমের কারণ, এটা নিয়ে আমরা পড়াশোনা করছি, মানে এখানে কথা বলছি। ডিসঅনেস্টি, সিনসিয়ারিটির উল্টা যেটা, অসৎ আচরণ বা অসৎ মনোবৃত্তি, কপটতা বলতে পারেন ডিসঅনেস্টি আরেকভাবে। তারপরে আমরা পড়ছি এনভি, জেলাসি, হেট্রেড, অন্যের প্রেজ শুনতে আমরা যা পছন্দ করি বা হিংসা করি ইত্যাদি নিয়ে পড়ছি। এক্সেসিভনেস বাড়াবাড়ি, এটা পড়ছি আমরা। এগুলো সব সমস্যা, কেন সমস্যা হয় আমাদের জীবনে। তারপরে পড়লাম আমরা ফিয়ার অফ আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা, এটা পড়ছি। আজকে পড়বো আমরা এখন থেকে অনওয়ার্ড, ওটা শুরু করছিলাম জাস্ট গ্লুটনি কথাটা মানে সোজা বাংলায় বলতে কি, খাদক মানুষ, মানে বেশি খাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, এটা আমাদের ভিতরে এখন দেখা যায় খুব। বাংলাদেশে তো বটেই, গোটা মুসলিম ওয়ার্ল্ডে দেখা যায়। আপনারা যারা মালয়েশিয়া গেছেন, মানে মুসলিম ওয়ার্ল্ডকে যারা রিপ্রেজেন্ট করে, যে কতগুলো দেশ আছে না, যেমন ধরেন এই সাইডে মালয়েশিয়ার নামটা চলে আসে মুসলিম ওয়ার্ল্ড বললে, ওইদিকে সৌদি আরবের কথা আসে। মানে খাওয়া দাওয়া যে কি অপচয় এবং কি বাহুল্য, কল্পনা করা যায়। মানে মনে হবে যে মুসলমানদের জন্ম হয়েছিল শুধু খাওয়ার জন্য। এখন যে অবস্থা সৌদি আরবে যদি আপনি যান, মানে ম্যাডনেস মনে হবে আপনার কাছে। খাওয়ার মানে ফাস্ট ফুড এবং খাওয়ার যে আয়োজন এবং যে বাহার। অথচ আমি কালকেই বলতেছিলাম উত্তরা হালাকাতে, এই বইটি পড়তেছি আমরা একটু আগে আসি, মানে প্রথম দিকে আসি, যে এটিকেট অফ সিকিং নলেজ, যে বইটা আমরা পড়তেছি আরেক জায়গায় সিলেটের হালাকায়, বা এখানে আমরা হয়তো পড়বো কখনো। সেখানে একজন তালেবুল ইলম, যে দিন শিখবে বা যে জ্ঞান অর্জন করবে, তার প্রথম কতগুলো কোয়ালিটির ভিতরে বলা হয়েছে। একটা হচ্ছে জুহুদ বা কৃচ্ছতা, সিম্পল লাইফ হবে তার, কম খরচে কম ইসে হবে। তারপরে বলা হয়েছে দেখছি কম খাবে এবং কম ঘুমাবে। কম খাইলে এবং বেশি খাইলে এবং বেশি ঘুমাইলে একজন মানুষের ফ্যাকাল্টি গুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আপনি আমাদের দেশের দিকে তাকায় দেখেন, আমাদের এই
এখন যারা ধরেন 10-15 বছর বয়স, এই জেনারেশনটার দিকে তাকায় দেখেন, আমরা কিন্তু এদিকে টোটালি অথর্ব করে দিচ্ছি। 1 in 3 বা 4 দেখবেন যে অবেস যেটাকে বলে, বাকিদেরও দেখবেন যে একটু মানে লাইফ লাক্সারিটা এমন ভাবে আসছে যে কিছু নিতে পারে না, মানে কোনো কিছু ফিট না, সে যে স্ট্রাগল করবে, যুদ্ধের কথা বাদই দিয়ে দিলাম, ওগুলোর বাদ দেন, মানে জীবনে যে স্ট্রাগল করবে এটা কিন্তু ফিট না। মানে বাবা মা মানে প্যাম্পার করতে করতে এমন অবস্থায় আছে যে দেখবেন একটা ছেলে ও লেভেল বা এ লেভেল দিয়ে ব্রেকে বাইর হয়েছে, মানে মা ওই জুসের প্যাকেটের ভিতরে স্ট্র দিয়ে কোনো মতে মুখের কাছে, বাবা দয়া করে একটু টানটা দেখে আর কিছু করতে হবে না, তোকে ভাবটা এরকম আর কি। দয়া করে জুসে সবকিছু রেডি, খালি জাস্ট একটা সিপ টান দিবে আর কি স্ট্রতে, এইটুকু করলেই মা ধন্য, বাবা ধন্য। মানে এই লাইফস্টাইলে নিয়ে আসছি আমরা থ্রু এই খাওয়া দাওয়া বা গ্লুটোনি যেটাকে বলতেছেন। আপনি দেখছেন না ফাস্ট ফুড গুলো এখন আমি দেখি তো মানে পাগলের মতো মানুষ খায়, স্পেশালি নতুন জেনারেশন। আমরা যে ভিডিওটা গ্রুপে দিছিলাম, ওই ভিডিওটা আমরা আশা করবো সবাই দেখবেন, ফ্যামিলি নিয়ে দেখবেন এবং চিন্তা করবেন। ফুড ইনকর্পোরেটেড একটা ভিডিও দিছিলাম আমরা, যদিও এটা একটু বড়, 1 ঘন্টা 33 মিনিটের, ডাউনলোড করে দেখলে হয়তো বা আমাদের কাছে আমাদের ইসে আছে, ল্যাপটপে আছে, চাইলে কেউ ফ্রেন্ড ড্রাইভে নিতে পারেন। এইটা দেখলে কিন্তু আপনার অনেক অনেক জিনিসের টিউনিং হবে। যেমন ধরেন সবুজ উদ্যোগে আমরা আসলে কি করতে চাইতেছি, বা সবুজ উদ্যোগে গঠনের পিছনে আসলে ইম্পেটাসটা কি, কারণটা কি, এটা বুঝবেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন আর কি। কিভাবে শুধু একটা ফুড চেন ম্যাকডোনাল্ডস একটা ইসের থেকে শুরু হয় আর কি, এটা যে তাদের অনেক ডিমান্ড ছিল যে তারা অনেক মিট দরকার, অনেক টমেটো দরকার, অনেক লেটুস দরকার বা আলু দরকার। এই সাপ্লাই দিতে গিয়ে প্রথমে আপনার এই ফুড ইন্ডাস্ট্রির এই মাস প্রোডাকশন বা মানে প্রোডাকশনটা অনেক বাড়াইতে হবে, এই চিন্তাগুলো মাথায় আসে। এবং তারপরে যেটা হয় যে এখন তো এটা একটা মানে ম্যাডনেস, আমেরিকা যেটা মানে পৃথিবীর চেহারা চেঞ্জ করে দিচ্ছে তারা এই ফুড ইন্ডাস্ট্রি, মানে এটার প্রোডাকশনকে জ্যাক আপ করতে গিয়ে বা এই করতে গিয়ে। এবং তারা মুরগির আগেই আমরা বলছি মুরগির স্পেসিস চেঞ্জ হয়ে গেছে, এটা মুরগি নাই আর দেখায় ওখানে, আগে এটা মুরগি ছিল, মুরগি নাই। স্পেসিসের একটা ডেফিনেশন হচ্ছে যে এই স্পেসিসের মেম্বার এ ওই এই একই স্পেসিসের মেম্বার বি, একটা মেল একটা ফিমেল, তারা মিলে আর একটা প্রডিউস করবে, এই অফস্প্রিং প্রডিউস করবে। এই আপনার ব্রয়লার চিকেন যেগুলো খান এগুলো কিন্তু এই কাজ হবে না, জানেন তো। বা মানে সোজা ডেফিনেশনই চেঞ্জ করে দিচ্ছে। আল্লাহর সৃষ্টিকে এমন ভাবে পরিবর্তন করতেছে, ইরিভার্সেবল, মানে গরুগুলা আর আরেক জিনিস হয়ে যাচ্ছে। গরুগুলাকে আমি বলছি, গতদিন বলছিলাম যে মানে গরু এই প্রোডাকশন বাড়াইতে গিয়ে দেখলো যে এত ভুট্টা হয় আমেরিকায়, যে ভুট্টা এখন সমুদ্রে ফেলায়ও এটা থেকে বাঁচা যায় না, এরকম অবস্থা। সেই ভুট্টা থেকে কি হবে, ভুট্টা থেকে বিয়ার হবে, ভুট্টা থেকে সস হবে, ভুট্টা থেকে কোকা-কোলা হবে, ভুট্টা থেকে গরুর খাবার হবে, ভুট্টা থেকে মুরগির খাবার হবে, মাছের খাবার হবে, এভরিওয়্যার ভুট্টা, বুঝছেন না। এবং এই ভুট্টা আবার জিএম ভুট্টা কিন্তু। তো যেটা হচ্ছে যে গরুর নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, গরুর নতুন নতুন ডিজিজ হচ্ছে, বা ওটা টেকনিক্যালি গরু না বা টেকনিক্যালি মুরগি না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এইসবের পরে যে লং টার্ম যে এফেক্ট হবে, আপনি আবার টেকনিক্যালি মানুষ থাকবেন না একসময়, মানে যেটা হচ্ছে আর কি এখন। আসলে তো তাই, ধরেন যে বাচ্চাগুলোর কথা আমরা বলতেছি, যাদেরকে আমরা বড় করতেছি, দেখবেন এই যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে দাঁড়ায় দেখবেন যে হাঁটতে পারতেছে না, এরকম করে হাঁটতেছে। হ্যাঁ, মানে যেহেতু ওই ফাস্ট ফুড, সেই চিকেন, বুঝছে না, কেনটাকি ফ্রাইড, এটা সেটা, বা যা বেস্ট ফ্রাইড, বিএফসি, সিএফসি, এখন তো এফসির কোনো শেষ নেই আর কি। আগে কিছু লাগাই দেন, পরে এফসি আর কি। এত এত ফুড চেন বাংলাদেশে এখন, বা এত ফুড আউটলেট, এগুলো চিন্তা করার ব্যাপার আছে। ওই মুভিটাতে দেখবেন যে ওইখানে থাকা একটা দল বা একটা মানুষ, একটা ছোট্ট গোষ্ঠী কিভাবে স্ট্রাগল করতেছে, যে তারা ঘাস খাওয়ায় গরু বড় করবে এবং মাঠে ছাড়া গরু বড় করবে। তারা আপনার কি বলে, মুরগিকে ওই ছেড়ে রেখে আমরা যেরকম খাওয়াই আমাদের গ্রামে যেরকম অরিজিনালি, সেও বড় করবে। তারা নিজেরা স্লটার করবে, নিজেরা পরিষ্কার করবে। এটা ওয়ান অফ দ্য রিজনস অফ ডিজিজেস হচ্ছে, একটা লিমিটের বেশি পরিষ্কারটা ওইরকম হয় না। স্লটার হাউসে যখন করে, ধরেন ওই দিন বলতেছিলাম যে 32,000 পিগ একটা স্লটার হাউসে প্রতিদিন করে তারা। এইখানে যে লাইন আপ, যে এই প্রোডাকশন লাইন আপ, এখানে আপনি ধরেন দেখলেন যে একটু গোবর লেগে আছে এটা আপনার অ্যানিমেলের গায়ে, বা এইটা আপনি যদি ফিজিক্যালি সাফ করতে যান, পুরো লাইনটা বন্ধ হয়ে যাবে, বুঝছেন না। এটা কোনো স্কোপই নেই, এটা সহজ হবে আর মানে মেশিনে যেটুকু পারলো সেটুক,
আর অ্যামোনিয়া টেমোনিয়া কি দিয়ে জানি, ওই দেখবেন আপনার দেখলে মনে হবে যেগুলো প্ল্যান্ট, কেমিক্যাল প্ল্যান্ট আর কি, কিন্তু আসলে এগুলোতে সব ওই করা, স্টেরিলাইজ করা হচ্ছে, এই করা হচ্ছে। আপনি কেমিক্যাল টেমিক্যাল মিলে একটা কিছু পাইলেন। আর বার্গার ফর্মে যখন যায় তখন ওটা আসলে কি ছিল আপনি জানেন না। এটা কি নাড়িগুড়ি ছিল, এটা কি তার চামড়া ছিল, নাকি এটা তার কি ছিল, এটা আল্লাহ জানে। বার্গার ফর্মে চলে যায় যখন ফিনিশ প্রোডাক্ট, তখন তার এটা কোনো চিহ্ন থাকে না, যা যা বলবেন আপনি তাই। তো আমাদের দেশে শুনছি আমি যে মানে চালু দোকানগুলোতে যে সমস্যা টমস্যা পাওয়া যায় না, মানে ওগুলোর ফিলার মেটেরিয়াল হচ্ছে নাড়ি ভুড়ি মার্কা জিনিস আর কি, সব সব নাড়ি ভুড়ি এবং পেট পর্দা বলে না যেগুলো ফেলাই দিতে, ওগুলো হলো ওগুলো ফিলার। তো আমাদের দেশ তো গরিব দেশ, ঠিক আছে, মানে এখানে মানুষকে আমি অত দোষ দিই না, কিন্তু ওই সমস্ত দেশে কি চলতেছে এই মুভিটা, এই ফিল্মটা দেখলে আপনি বুঝবেন। সবাই আমি মনে করি দেখা উচিত এবং চিন্তা করা উচিত এখনই যে আমরা কি পার্ট অফ এটা হব। আর পার্ট অফ এটা যদি হই তাহলে আমাদের মুসলিমত্ব বা মুসলমানত্ব কোথায় যাবে, এগুলো চিন্তা করা উচিত। এটা দেখলে বুঝবেন যে কেন আমাদের স্কলাররা বা যারা বোঝেন এটার মিনিং কি, তারা কেন কর্পোরেট কালচারকে অ্যান্টি ইসলামিক বলেন, তারা কেন কর্পোরেট স্ট্রাকচারকে অ্যান্টি ইসলামিক বলেন, কেন বলেন যে কর্পোরেট মানে যে হায়ারার্কি আছে বা যেভাবে কর্পোরেট গুলো চলে সেটার সাথে ইসলাম কোনোদিন যাইতে পারে না। এখানে দেখবেন প্রোডাকশন ফর দ্য সেক অফ প্রোডাকশন, আর কিচ্ছু না। এটাতে মানুষ গিনিপিগের মতো যাচ্ছে। একটা দেখাইলো, আমি খুব মজা লাগছে যে এই ইন্ডাস্ট্রিতে যখনই আমেরিকায় ভুট্টার বুম হইলো, সমস্ত মেক্সিকান ফার্মাররা আউট অফ জব হয়ে গেল, কারণ মেক্সিকোতে ভুট্টা ফলায় আমেরিকানদের সাথে কম্পিট করতে পারে না। এই ভুট্টার প্রোডাকশন ধরেন 10 গুণ, কথার কথা। আপনি যে খরচে 1 কিলো বানাইতেছেন, কথার কথা 1 কিলো ভুট্টা উঠাচ্ছেন, আরেকজন ওই খরচে 10 কিলো উঠাচ্ছে, আপনি ইউ আর অটোমেটিক্যালি আউট অফ জব। মেক্সিকো তো পাশের দেশ আমেরিকার, সব জবলেস হয়ে গেল। এদেরকে কি করলো, অবৈধভাবে ওয়ার্কার হিসেবে, চিপ ওয়ার্কার। অবৈধ হলে তো চিপ হয়, জানেন আপনি। আমি জাপানে গেছি জাহাজে জয়েন করতে, জাপানে দেখবেন যে ইমিগ্রেশন কাউন্টারে বিশাল বড় লোকটা দাঁড়ায় আছে, কি ওই অবৈধভাবে বাংলাদেশি যারা যাচ্ছে তাদেরকে ছুটাই নিয়ে যাবে সিস্টেম আছে, গভর্নমেন্টও জানে, গভর্নমেন্ট চোখ বুঝে আছে। কেন 1/10 খরচে একটা ইন্ডাস্ট্রি বা একটা ক্ষেত চলতেছে বা একটা ফ্যাক্টরি চলতেছে বা একটা প্ল্যান্ট চলতেছে, 1/10 খরচ, এবং প্রোডাকশন ফর দ্য সেক অফ প্রোডাকশন, বুঝছেন না? মানে এখানে কোনো আর কিছু কেয়ার করে না, মানে এটাই মেইন অবজেক্টিভ। তো আমি দেখছি জাপানে কয়েকবারই আমি জয়েন করছি জাহাজে, আমি দেখছি যে অনেক অনেক বাংলাদেশি ট্রাভেল করতেছে, তাদের কোনো ট্রাভেলিং ডকুমেন্ট নাই, মানে জাপানের ভিসা নাই বা কিছু নেই, বাট ওখানে লোক দাঁড়ায় আছে, তারা এসে তাকে বাইর করে নিয়ে যাবে, কিছু আন্ডারটেকিং দিয়ে বাইর করে নিয়ে যাবে, কারণ সে চিপ লেবার সেই জন্য। তো ওইখানে কি করলো, মেক্সিকোর ওই ফার্মার গুলাকে, যেহেতু ওরা কাজ নাই, ভুট্টা বেশি প্রডিউস হতে ওদের জব গেছে, ওদের ভুট্টা প্রোডাকশন বন্ধ, ক্ষেত বন্ধ, সব বন্ধ। তখন কি করছে, ওদেরকে অফার দিয়েছে যে তোমরা স্লটার ইন্ডাস্ট্রিতে কাজ করবা, ওই ময়লা কাজগুলো আর কি, গরু ওই সাফ করবে। এটা কিন্তু আপনার প্রোডাকশন লাইনে বেল্টে আসতেছে, আপনি এটা সাফ করে দিবেন, একজন লেজটা কেটে দিবে, ধরেন একজন এই রকটা, মানে সময় আছে, এই সময়ের ভিতরে যাইতে হবে, নাহলে তো লাইন বন্ধ হয়ে যাবে, বুঝছেন না? এই ঝুলাই দিবে এটা বা ওই অংশটা ঝুলাই দিবে, যেগুলো খুবই ইন্টারেস্টিং মুভিটা, প্রত্যেকের দেখা উচিত। তো তখন কি করলো, এদেরকে নিয়ে আসা, এদেরকে এই জবগুলো তার আমেরিকানরা করবে না, করলেও কালারা করবে, কালারাও না করলে মেক্সিকানরা করবে, বুঝছেন না? মানে সিস্টেম কিভাবে মানুষ 1/2 অফ দ্য সোসাইটি প্রেজ অন দ্য আদার, মানে সমাজের একটা অংশ আরেকটা অংশকে স্বীকার করে কিভাবে তাদের উপর বাঁচে। এটা হচ্ছে কাফিরের অর্থনীতি, কাফিরের মানে ওয়ার্ল্ড ভিউ এর অংশ। 1/2 অফ দ্য সোসাইটি উইল প্রে অন আদার। আচ্ছা, তো এখন মেক্সিকানদের নিয়ে আসলো, গল্প বলতেছি আপনাদের সাথে, সরি শেয়ার করতেছি, মেক্সিকানদের নিয়ে আসলো কাজ করতে। এখন এরা তো ইলিগেল ইমিগ্রেন্ট, একেবারে কিছু হলেই ভয় থাকে, এই তোমার কিন্তু ধরাই দিবে, বা বুঝছেন না ব্যাপারটা? আমাদের মানুষজন দেখেন, সৌদি আরবে যারা ইলিগেল আছে, তারপরে ইংল্যান্ডে যারা ইলিগেল আছে, তারপরে ইটালিতে যারা ইলিগেল আছে, যে কোনো যে টার্ম ডিক্টেট করবে, যে টার্ম ওই টার্মে কাজ করবে, কিছু হলেই ভয় দেখা দেয় তোমার কিন্তু এটা করবে না। সৌদি আরবে কিন্তু সেম, সৌদি আরবে কিন্তু অনেক ইলিগেলি আছে, ওই গ্রামে গঞ্জে আপনার ওই খেতে, ওই খেজুরের বাগানে, নাহলে সবজির খেতে কাজ করছে, ইনহিউম্যান জীবন। কিন্তু সে ভয় কি 10 বছর ধরে আছে, 10 বছর ধরে তার পাসপোর্ট নাই, 10 বছর ধরে তার ট্রাভেল ডকুমেন্ট নাই, কিন্তু তার ভয়টা কি, যদি ধরাই দেয়, সুতরাং সে চুপ করে ওই অর্ধেক বেতন, 1/4 বেতন, 1/10 বেতনে কাজ করতেছে। এখানেও তাই। তো দেখাইলো একটা জিনিস যে ইমিগ্রেশন রেড হচ্ছে এখন আর কি, এখন একটু স্যাচুরেশন আসছে এই জিনিসে, মানে আরো পাওয়া যাচ্ছে মানুষজন, বা অত অভাব নাই লেবারের।
তো এখন একটা রেডেড সিস্টেম চালু হয়েছে, দেখেছে যে কোন স্টেট কোন জায়গায় কোন স্লটার হাউসের আশেপাশে আর কি ওই টাউনটাই সার্ভাইভ করে আপনার এই কাজের উপরে, মানে সবচেয়ে বড় স্লটার হাউস তাদের আমেরিকার ওইখানে। তো দেখাচ্ছে ধরলো, হ্যান্ডকাফ করাইলো, অনেক সময় ভেঙে ঢুকতেছে ঘরে, রেট গুলো দেখাচ্ছে। তো বলতেছে কয়জন করে ধরে, এটা আবার ইন্ডাস্ট্রির সাথে হিসাব আছে, কতজন করে ধরলে প্রোডাকশনে ক্ষতি হবে না, ঠিক ততজন করে ধরে, আর তার চেয়ে বেশি ধরে না। কিন্তু জানে এরা সবাই ইলিগাল, কিন্তু ধরে ওই কয়জন। এইগুলো যদি দেখেন তখন বুঝবেন যে আসলে এই দুনিয়াতে জাস্ট প্যারাসাইটের মতো রক্তচোষা মানুষ আছে না, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে শোষণ করতেছে। আর করতেছে কারা? কংগ্লোমাররা, কর্পোরেটরা। সুতরাং আমাদের দেশে যারা ইসলামিস্ট আছে, এমন যারা কর্পোরেট ড্রাম বিট করে আর বলে যে কর্পোরেট কালচারের উপর এক্সপার্ট সে, এবং সে আবার ইসলামের স্কলার। তা আমি বলছিলাম যে হয় সে ইসলাম বোঝে না, নয় কর্পোরেট কালচার বোঝে না, নয় দুইটাই বোঝে না। বুঝছেন তো? মানে এইটা কোনোদিন ইসলামের সাথে যাইতে পারে। এবং এই মুভিটাতে এত সুন্দর করে দেখাইছে এটা, এবং ওইখানেই বোঝাচ্ছে যে ওইখানেই তারা মাইনরিটি। একটা ফার্মারকে দেখাইলো যে আপনার একটা বীজ আছে, পার্টিকুলার বীজ, সয়াবিন বীজ পেটেন্ট করে নিছে, ওটা জেনেটিক্যালি মডিফাইড বীজ। আপনি ওইটা নিয়ে ফলাইতে পারবেন, সাংঘাতিক প্রোডাকশন হবে সয়াবিনের, বাট বীজ রাখতে পারবেন না। এবং এটার জন্য ওদের স্পাই আছে, মানে প্রাইভেট ইনভেস্টিগেটর বা হায়ার্ড পিপল আছে যারা খোঁজ নিবে কে বীজ রাখছে। এটা পেটেন্ট করা আছে, বীজ রাখলে ইজ বিহাইন্ড দ্য বার। একটা ফার্মার, সে তাদের বীজ নেয় নাই, তাদের বীজ রাখেও না, সে তাদের ওই লাইনেই যায় না, সে তার মতো আমাদের দিয়ে দিচ্ছে। এখন কি হয়েছে, দেশি টমেটো কিন্তু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখেন দেশি টমেটো কিন্তু নাই। সিলেটে কিন্তু আমি মানুষ পাঠায়া খোঁজ করে আনাইছি যে দেশি টমেটো কোথায় আছে। দেশি মানে চ্যাপ্টা গুলা, বুঝছেন না? চ্যাপ্টা গুলা একটু টক বেশি হয়, একটু তেরা বেঁকা হয়, এগুলো কিন্তু আর কয়েক বছর পরে আপনার বীজও পাবেন না, বীজও নাই হয়ে যাবে। তো এখানে তো জেনেটিক এক্সপার্ট বসে আছেন ওই পাশে, মুছে তা দিতেছেন বসে বসে। তো যাই হোক, এইগুলো নিয়ে লেখালেই করেন, এগুলো নিয়ে লেখালেই করে। রবীন্দ্রনাথ কি কইছে এটা দিয়ে তার লাভ নেই, পাস্ট প্রেজেন্টে যে আমরা মরে যেতেছি এগুলো নিয়ে লেখালেই করে, আল্লাহ যখন জ্ঞান দিয়েছে। তো দেশি টমেটো নাই, কিন্তু ওই ফার্মারটা ওদের সয়াবিনও নেয় নাই, ওদের চাষও করে নাই, নিজের বীজটাই করতেছে, তার পিছনে মানুষ লেগে গেছে। এবং দেখা যাচ্ছে যে তার কাছ থেকে এরকম মানে অর্গানিক যারা চায় না যে জিএম জিনিসে যাবে, এই প্রোডাকশন লাইন আপের অংশ হবে, কর্পোরেটিসের অংশ হবে, মানে চারটা কোম্পানি আমেরিকান 80% মিট হ্যান্ডেল করে, বুঝছেন তো? মানে সবাই আউট অফ মার্কেট, ন্যাচারালি আউট অফ মার্কেট হয়ে যাবে। আপনার আমি যেখানে ওই যে ভুট্টা দিয়ে যেভাবে আউট অফ মার্কেট, গোস্ত দিয়ে আউট অফ মার্কেট। তো চারটা কোম্পানি 80% মিট সাপ্লাই করে পুরো আমেরিকাকে, চারটা কোম্পানি। আপনি চিন্তা করছেন কি অবস্থা? এবং আপনি মনে করছেন আমি তো ফাস্টফুড খাই না, কিন্তু ফাস্টফুডের মিটটা খাইতেছেন, একই জিনিস, ওই গ্রোথ হরমোন ওই সবকিছু খাইতেছেন, মানে আপনি ওই চেনের ভিতরে ইনক্লুডেড হয়ে গেলে। যাই হোক, এখন ওই লোকটা, ওই ফার্মারটা দেখাইলো যে সে আপনার করছে, কি বলে, সে ওদের ওইসব নেয় না নিজে, এবং তার কথা শুনে তাকে দেখা দেখি অন্য মানুষ এসে তার থেকে বীজ নেয়। এখন ওর পিছনে লোক লাগাই দিয়ে কেস করে দিল ওর এগেন্স্ট। কারা কেস করছে? যারা আমেরিকাতে মানে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলারের যাদের পয়সা আছে। মনস্টেনো নাকি জানি একটা কোম্পানি, হ্যাঁ মনসেন্টো না, মনসেন্টো বা এরকম কিছু নাম, আমার নামটা মনে নেই। আপনি দেখছেন এটা না? চিন্তার ব্যাপার আছে না? আচ্ছা, ওই জেনেটিক ইঞ্জিনিয়ার সাহেব আপনি দেখছেন? উনি দেখেন, ওনার সাথে একটা চিন্তাটা শেয়ার করেন তো। হ্যাঁ, উনি তো কবিতা লিখতেছেন এখন, কবিতা না, মানে ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে, জোক এটা। রবীন্দ্রনাথ নজরুলকে বলছিল তুমি নাকি তরবারিদের দাড়ি চাচ্ছিস, মানে তরবারিদের দাড়ি চাচ্ছিস নাকি? তরবারির কাজ তো দাড়ি চাষা না, তরবারির অন্য একটা কাজ আছে না, দাড়ি চাষে যদি তো অন্য লাইটার উইপন আছে। তো রবীন্দ্রনাথ এই ছেড়ে নজরুলকে বলছিল, এটা সত্যি কথা, এটা ইতিহাসের কথা, যে তুমি নাকি তরবারিতে, মানে যে কাজটা যার না, মানে অনেক বড় কাজ তোমার, ছোট কাজের জন্যই করতেছো কেন, মানে কথাটা আর কি সেরকম। যাই হোক, তো ওই কোম্পানিটা করলো কি, ওই লোকের পিছনে ওই লোকের কেস করে দেবে, ওই একদমই ইনোসেন্ট লোক। এখন আমেরিকার কেসের সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানেন যে একা কেস করা কি জিনিস, আর করতেছে কারা দিয়ে, তার তো পেড লয়ার আছে, তার মানে হয়তো 50টা লয়ার আছে, 50টা ব্যারিস্টার মার্কা জিনিস আছে, মানে টপ ক্লাস। এখন আর কি করতেছে ওই লোক, আস্তে আস্তে কি হলো, সে তার ডিফেন্সে জিততেছে বা তার কথাটা টিকতেছে, কিন্তু সে আর মামলাটা চালায় নিতে পারবে না, তাকে সারেন্ডার করতে হবে, এমন একটা অবস্থা করছে না। সো ওই মানে তাদের চেইনে না ঢোকার বা তাদের ওই লাইন আপে না ঢোকার এই স্ট্রাগলটা এখানে শেষ হয়ে গেল।
এইভাবে বলতেছে যে মানে একদিন এইসব এক্সটিংক্ট হয়ে যাবে আর কি। মানে তারা একটা নতুন নতুন জাতের মুরগি দিয়ে, নতুন জাতের ভুট্টা দিয়ে, নতুন জাতের গরু দিয়ে আপনাকে নতুন জাতের মানুষ বানাবে আর কি। আচ্ছা, আরেক মহিলারা দেখাইলো যে ওই মহিলা আপনার বিচার চাইতেছে আর কি, তার ছেলে মারা গেছে। ওই যে গরুরে ভুট্টা খাওয়ানোর জন্য একটা রোগ হয়, সেই রোগ থেকে তার ছেলে মারা গেছে। সে সিনেটের ফ্রেন্ডে সব বেরোতে শেষ করে ফেলছে, কিছুই হয় নাই তার, বরং উল্টা তারা থ্রেট দিতেছে যে তার তার এখন মানে তার সু করবে বা ই করবে, মানহানির মামলা করবে। তারপর দেখা গেলো কি যে ধরেন এক্স একটা কোম্পানি, এই কোম্পানির এগেনস্টে গিয়ে ওইখানে কমপ্লেন করবে না, যার কাছে কমপ্লেন করবে সেই কোম্পানি একজন ডিরেক্টর। ক্লোজ ক্লোজ লোক আমাদের দেশে কিন্তু সেম লাইনে যাচ্ছে, আমাদের সেম লাইনে যাচ্ছে। যমুনার ওয়াইফ এবার এমপি, আপনার দেখবেন আরেকদিন বসুন্ধরার ছেলে বা এমপি, তারপর আরেকদিন দেখবেন বেক্সিমকোর ছেলে এমপি, বা যে কটা আছে আর কি আমাদের দেশে, ধরেন 10টা 20টা যারা মানে জায়ান্টস আছে। এইবার যে আব্দুল্লাহ বিনপুর ছেলে মেয়র, বুঝছেন না, এরা ব্যবসায়ী না, এরা ব্যবসায়ী ধরেন 20টা 25টা ফ্যামিলি থাকবে বা কংগ্লোমার থাকবে যাদের হাতে সারা দেশের সব ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বা আউটলেট গুলা। এখন তাদের তাদের ছেলেরাই হবে ধরেন মিনিস্টার বা অমুক জায়গায় পারমিশন দিবে বা সিনেটের অমুক কমিটির এইটা, যার কাছে আপনি যাবেন না। দেখাইলো জন এশক্রফট বা যাদের ডোনাল্ড রামসফিল্ড, ডোনাল্ড রামসফিল্ডের কথা আমি আগেও শুনছি যে এই যে আপনার অ্যাসপার্টেম, হ্যাঁ অ্যাসপার্টেম জিনিসটা কত বিলিয়ন ডলার একটা ডিলে এটাকে এফডিএ তে পাস করাই দিয়েছিল। অ্যাসপার্টেম কিন্তু ক্ষতিকর জিনিস, এই যে ক্যান্ডেরল এবং এসে আছে যে ইকুয়াল, এই সমস্ত জিনিস বা যে কোনো যে ডায়েট কোক ডায়েট পেপসি বা একটা জিনিসে দেখবেন অনেক সময় দেখবেন লেখা আছে অ্যাসপার্টেম, লিখে দেয় কেন যে এটা খুব ক্ষতিকর জিনিস। এইটা এফডিএ তে পাস করারই কথা, এটা পাস করাই দিয়েছে কত বিলিয়ন ডলারের একটা ডিলে, বুঝছেন না। তো এখন আপনি ওর কাছে গিয়ে কমপ্লেন করে লাভ আছে? যারা কমপ্লেন করতে চান সেই ওই কোম্পানির ডিরেক্টর বা সেই ওই কোম্পানির লবিস্ট বা সেই ওই কোম্পানির। এইভাবে যেটা বলতে চাচ্ছে যে মিশন ইম্পসিবল, এটা থেকে মাসকে বাইরে আনা সম্ভব না। মাস পিপল যারা, একমাত্র সম্ভব হচ্ছে তারা যদি স্যাক্রিফাইস করে, অর্থাৎ আমি এটা খাবো না, আমি খাবোই না, দরকার হলে নিজে এখানে গরু বড় করব, আর এই গরু যদি স্লটার করে এখান থেকে, আগের সিস্টেম আছে, তাহলে এখান থেকে খাবো। আমি প্রোডাকশন লাইন আপের গরু খাবো না, প্রোডাকশন লাইন আপের খাবো না, কি বলে বার্গার খাবো না, ওইখানকার খাবো না, মানে ওইগুলাকে। এই এই সচেতনতা যদি আসে, আমাদের সচেতনতা যদি আসে, আমাদের দেশে এক্স্যাক্টলি সেম পথে যাচ্ছে সবকিছু। কারণ আল্লাহ রাসূল তো বলছেন যে হ্যান্ড স্প্যান বাই হ্যান্ড স্প্যান, কিউবিট বাই কিউবিট, কাফেররা যদি গর্তে ঢুকে আমরা গর্তে ঢুকবো। তা আমরা এই জিনিসও ওই লাইনেই যাচ্ছে আমাদের দেশে। আমাদের দেশের ফুড ইন্ডাস্ট্রি বলেন এখনই অলরেডি গেছে। আর এই সবুজ উদ্যোগ ইজ অল অ্যাবাউট দিস, কিন্তু আমার আইডিয়াটা ছিল এইটাই যে এইটাকে আমি তো সবুজ উদ্যোগের সাথে মানে ফিজিক্যালি জড়িত হয়েছে পরে, কিন্তু আমার মাথায় এই আইডিয়াটা ধরেন 10-15 বছর আগে থেকে আছে। আমি বহু মানুষকে বলছি যে এটা করতে পারেন বা এটা করতে পারি, বা আমি একটা সময় বুঝছি যে ফিজিক্যালি আমার দ্বারা করা হবে না, বিকজ আই হ্যাভ আদার থিংস টু ডু। যদি যাদের যাদের এটা করার ক্যাপাবিলিটি আছে তারা করতে পারেন। যে আমরা মুসলিমরা দুইটা কারণে, একটা হচ্ছে আমরা মানুষ হিসাবে, আর একটা হচ্ছে মুসলিম হিসাবে। মানুষ হিসেবে কিন্তু আমরা চাই যে আমাদের কি আল্লাহ যেভাবে বানাইছেন আমরা সেটাই থাকি, আমরা আরেকটা স্পেসিস বা আরেকটা জন্তু জানোয়ারে পরিণত না। কালকে আমাকে একদিন উত্তর হালাকে জিজ্ঞেস করতে চাচ্ছে এসিটা কি লাক্সারিতে করবে কিনা। আমি বললাম যে ডিপেন্ড করে আপনি কোথায় কথাটা বলতেছেন, কোন ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছেন। আমাদের দেশে ডেফিনেটলি লাক্সারিতে পড়বে। আমাদের দেশে 90% গ্রামের বাড়িতে এখন ফ্যানই নাই, এখনো ফ্যান নাই। সুতরাং এখানে যদি আমি বলি যে এসি ছাড়া আমার জীবন চলে না, এটা লাক্সারি হবে। এটা যদি এক লাইনের কথা বললাম, কিন্তু ধরেন আমরা হঠাৎ করে আমাদের সৌদি আরবের মতো একটা অবস্থা হয়েছে যে আমরা চাইলেই দোকানে গিয়ে জাস্ট এরকম করে একটা এসি কিনে নিয়ে আসতে পারি, এত পয়সা আল্লাহ আমাদের দিচ্ছে। তথাপি কি আমরা এসি কিনতে যাবো কিনা, এইটাও একটা প্রশ্নের ব্যাপার। কেন? কারণ আমাদের স্বভাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইফ ইউ গো টু সৌদি আরবিয়া, আপনি যদি মানুষের সাথে চলেন, ওঠেন, বসেন, আপনি বুঝবেন যে এরা কোনোদিন কোনো যুদ্ধ করতে পারবে না, এরা কোনোদিন কোনো জিহাদ করতে পারবে না। যে জিহাদ আল্লাহ রাসূলটা করে গেছেন, সাহাবীরা কোনোদিন পারবে না, বিকজ তাদের স্বভাব চেঞ্জ হয়ে গেছে। একটা রাস্তার উপর দাঁড়িয়ে তার জিব্বাটা এত ডুব হয়ে যায় গরমে, যেই গরমটা তারা একদিন একটা চাদর মাথায় দিয়ে আর একটা আবার মানে উটের পিঠে চড়ে যারা এনডিউর করতে পারছে, এখন দেখবেন জিব্বাটা এত ডুব হয়ে গেছে। এখন দেখবেন ওই মোটা চিকেন না হলে তার খাওয়া হইতেছে না, এখন দেখবেন কোকা-কোলা ফান্টা না হলে তার হইতেছে না, স্টারবাক কফি না হলে তার চলতেছে না, বুঝছেন না। এটা অথর্ব হয়ে যাচ্ছে। এই সেন্সেও আপনার চিন্তা করা উচিত যে আপনি এইসব লাক্সারি জীবনে নিবেন কিনা। আমার চোখের সামনে একটা জাতিকে আমি দেখি যে সিঙ্গাপুরের ইয়াং জেনারেশন যারা আছে, বাসায় এসি বাইরে যদি একদিন গরিবও হয় তাহলে কি এমআরটিতে এসি, তাহলে বাসে এসি, তারপরে এসে যে অফিসে ঢুকলো ওইখানে এসি, 5 মিনিট রাস্তায় দাঁড় করেন দেখবেন জিব্বা বাইরে এরকম করতেছে।
তার কারণ কি, সে অথর্ব হয়ে গেছে। একে যে কোনো ভালো কাজ হবে না, বড় কাজ তো হবেই না, কঠিন কাজও হবে না। এইটা করবেন কিনা এটাও চিন্তার ব্যাপার মুসলিম হিসেবে এবং মানুষ হিসেবে, তাই না? এই এই আপনি আপনার বাবাই হয়তো মাঠে ঘাটে বা দাদা মাঠে ঘাটে, এই আমরা সবাই কৃষক থেকে ফ্যামিলি থেকে আসছে, এখানকার এই এই অঞ্চলের লোকের কৃষক ছিল। আপনার বাবা বা আপনার দাদা বা দাদার দাদা একদিন মাঠে কাজ করছেন, ই করছেন। এখন হয়তো আপনি বলতে পারেন এখন তো 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে, আচ্ছা বাড়ছে 2 ডিগ্রি টেম্পারেচার, তারপরেও আপনার এমন কিছু হয় না যে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। এই যে আপনার নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ক্যাপাবিলিটি, আপনার আপনার কর্মক্ষমতা কমে যাচ্ছে, আপনি আপনার এইটা ডেফিনেটলি ইসলামের বিরুদ্ধে যায়। আপনি একটু চিন্তা করলে বুঝবেন আপনার অথর্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, গ্লুটনিতে ফিরে আসে। গ্লুটনি হলো খাওয়ার মানে খাদক যাকে বলে। আর এখানে অনেক কথা, ইসলামে অনেক কথা আছে, আমরা বললাম। একটা হলো যে আলী রাদিয়াল্লাহু একটা হাদিস মানে আসার আমি বলি যে তোমাদের ভিতরে যে মোটা, সে যেন চিন্তা করে দেখে যে সে অন্যের খাওয়া, কার খাওয়া খাইছে। এটা ছিল ইসলামের অ্যাপ্রোচ। জিনিস জানাইলে আমাদের সুপার শপ গুলা স্লটারিং সাইটটা ম্যাক্সিমাম শিয়াদের এখন বিহারিদের, আমি এটা জানাতে চেয়েছিলাম আপনাদের দিয়ে বলতে চেয়েছিলাম। খেয়াল করলে ব্রিজ বাজার, আমি আপনারা খেয়াল করে ব্রিজ বাজার, এগোরা, স্বপ্ন, এদের স্লটারিং সাইটটা যেখানে গোস্ত কাটে তার মানে মেজর পোর্শন কিন্তু উর্দু ভাষায় কথা বলে। খেয়াল করে দেখে এই গোস্তটার ব্যাপারে ইনাম ভাই আমাকে একদিন বলছে যে এশিয়া অঞ্চলে বিশেষ করে ক্যাম্পে যারা জবাই করে, এবং জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর, এটা হলো বড় স্লটারিং হাউস ঢাকা শহরে। যারা এই অঞ্চলে চিনেন দেখবেন যে সকালবেলা কি পরিমাণ গরু এখান থেকে বের হয়। এদের জবাইকৃত খাবার খাবেন কিনা এটা নিয়ে আলেমদের ভিতরে অনেক কথা আছে। আমার এই নাম ভাই বলছেন বলে আমি আবার এই নাম ভাই মাধ্যমে জানাই দিলাম আপনাদেরকে যে এটা কিন্তু এটা সবার নতুন জ্ঞান, আমি এইটা জানি না। মানে এমনিতে তো আমি এই যে মুস্তাকিমের কাওয়া ফুল নাম করা, তো আমি একদিন ওই যার থ্রুতে মুস্তাকিমের নাম শুনলাম, তারে বললাম যে খাওয়াবেন না, একটা ডেট ঠিক হয়েছে খাবো। তখনই আমার হঠাৎ মনে হয় যে এগুলো তো বিহারি হতে পারে। খবর নিয়ে দেখি হ্যাঁ বিহারি। তো বিহারি মানে শিয়া হওয়ার চান্স 95% ধরো। আর শিয়া স্লটার মিট ততদিন আমি জানছি যে শিয়া স্লটার মিট খাওয়া যাবে না। সুতরাং এটা একটা চিন্তা, জানলে খাইতে পারবেন না। তো যেখানে না জানেন মুসলিম দেশে আপনার ডিগ করার দরকার নেই, এটাও ফিক আর কি। যাই হোক, তো এখন এই যে গ্লোটারিতে আসতেছে আবার ফিরে, এটা হলো ইসলামের অ্যাপ্রোচ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা যেটা বলছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, এটা হাদিস আছে না? সবচেয়ে উত্তম হচ্ছে আমার প্রজন্ম, তারপরে প্রজন্ম, তারপরে প্রজন্ম, এবং তারপরে কি বলছেন, এন্ড দেন ফ্যাটনেস উইল অ্যাপিয়ার। মানে প্রথম প্রজন্ম নষ্ট হওয়া বা প্রজন্ম চেঞ্জ হওয়া বা প্রজন্ম খারাপ হওয়ার প্রথম আলামত কি বলছেন? ফ্যাটনেস উইল অ্যাপিয়ার, মানুষ মোটা হইতে শুরু করবে। এক্স্যাক্টলি তাই হয়েছে, তাই মানে মোটা হওয়াটাকে বা মানুষের আমি অনেকদিন বলছি আপনাদের, এটা কোনোদিন ইসলাম ভালো চোখে দেখে না। বেশি খাওয়া, মোটা হওয়া, গ্লুটোনি যেটা নিয়ে আমরা পড়তেছি এখন, খাদকত্ব আর কি, বা মানে খাই করা আর কি, সেটা নিয়ে এটা কোনোদিন ইসলাম পজিটিভ চোখে দেখে না, কখনোই না। ওমর রাদিয়াল্লাহু আনহু মানে চিন্তা করে উনি মিটলেস যেটা চালু করে দিলেন, যখন মদিনার লোকদের একটু টাকা পয়সা হইলো, বেশি গরু বা বেশি স্লটারিং হচ্ছে, গরু ছাগল কাটা হচ্ছে, উনি তখন মিটলেস ডে করে দিলেন যে রোজ খাওয়া যাবে না, অল্টারনেট ডে খেতে। মানে ওনার মতো করে উনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। কিন্তু আসলে এই জিনিসটা একদম ইসলামের সাথে যায় না, খাওয়া ফর দ্য সেক অফ খাওয়া, বুঝছেন না? যে জন্য হামজা ইউসুফের কথা আমি বলি, যদি হামজা ইউসুফকে আমি স্কলার হিসেবে রিকমেন্ড করতেছি না, উনি তো অনেক সমস্যা আছে, যাই হোক, কিন্তু ওনারা এইসব জিনিসগুলো নিয়ে পড়াশোনা করছেন এবং বেশ ভালো একটা জ্ঞান রাখেন আর কি। তো উনি বলতেছিলেন যে স্ট্যাটিস্টিক্যাল পড়াশোনা, যেহেতু আমেরিকায় থাকেন বা আমেরিকার সাথে চামড়া আমেরিকান, যাই হোক, উনি বলতেছেন যে অ্যাভারেজ একটা আমেরিকান, তখনকার কথা, আমি যখনকার কথা বলছি, এটা 98 বা 2000 এর কথা, এরকম সময় শোনা এই আর কি। তখনকার সময় বলতেছেন যে একজন অ্যাভারেজ আমেরিকান বাচ্চা 22টা ফুড কন্ট্যাক্টে আসে একদিনে সে 22 বার খাবারের সংস্পর্শে আসে। তার মানে সে অলমোস্ট গরুর লাইফ করতে পারে। গরু দেখেন না সবসময় মুখে নড়তেছে, মানুষের বাচ্চা লাইফটা কিন্তু গরু। 22টা ফুড কন্ট্যাক্টে আসে, ওয়ার ইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম দিন জীবনের 2 বার খাইছেন, 2টা ফুড কন্ট্যাক্টে আসছেন। আর বেশি ফরচুনেট যেদিন বা বেশি ছিল যেদিন আল্লাহ তাকে দিচ্ছেন, সেদিন 3টা, এর বেশি যায় না। 22টা ফুড কন্ট্যাক্ট। এটা ফুড কন্ট্যাক্ট বলতে এটা যে সবসময় একদম ফুল মিল বা হোল মিল তা না, ইট ক্যান বি চকলেট, চুইংগাম, চিপস, ওই কি বলে পপকর্ন, যাই বলেন, বা 22 বার সে খাবারের সংস্পর্শে আসে। সো এইটাই গ্লুটোনি বলতে এই জিনিসটা আছে। এবং তখন কি হবে, একদিকে যেমন সে মানে অকর্মণ্য হবে, অক্ষম হবে,
আজকে দেখতেছেন আপনি আমাদের নেক্সট জেনারেশন গুলো যা হচ্ছে। আর আরেকদিকে যেটা হবে যে সে মানে ওই জিনিসগুলোর যোগান দেবে। মানে এই যে বললাম আমরা যে ফুড ইন্ডাস্ট্রি আমেরিকান চলতেছে, তো কনজিউম করতেছে কারা? এই মানুষটা করতেছে, 22 বার খাচ্ছে দেখে কনজিউম করতেছে। সুপার মার্কেটের ছবি দেখাবে, ওই ছবি দেখছেন না? সুপার মার্কেটে গিয়ে কি কি জিনিস, আর কর্ন থেকে কি কি হয় দেখাইছেন একটা বড় একটা লিস্ট। আমি তো জানতাম না এগুলো কর্ন থেকে, সস থেকে নিয়ে সবকিছু কর্ন থেকে। কেন? কারণ কর্নটা এত বেশি প্রডিউস হচ্ছে যে কোথায় খরচ করবে তারা জানে না, দাম করেও ফুল পাইতেছে না। আর এই যে আপনার দুনিয়া জুড়ে যে বিয়ার ইন্ডাস্ট্রির মেইন এই কিন্তু কর্ন, এটা জানেন? বিয়ার। আমরা একবার আমেরিকা থেকে কর্ন ক্যারি করলাম জাপানের জন্য, জানি না কেন কর্ন করে, কারণ তো খাদ্যদ্রব্য করতেই পারে, বাংলাদেশের জন্য করতে পারে, এখনো তো মেজর খাদ্যদ্রব্যের একটা। তারপরে দেখি কি ওই কতগুলো ট্রাক ওগুলো নিয়ে যাচ্ছে, সেই ট্রাকগুলো কোথায় নিয়েছে? ব্রুয়ারি আছে পাশে, ওইখানে নিয়ে যাচ্ছে। কর্ন থেকেই হবে, বিয়ার হবে। এখন এই কর্ন মানে যত জায়গায় এটাকে ইউজ করা যায়, ফালায় দেওয়ার চেয়েও তো বেটার, মানে যা ইউজ করতে পারে, এইভাবে আর কি যাচ্ছে সারা দুনিয়া। আর এইটার প্রোটেকশনটা বজায় রাখতে আপনাকে দেখাবে এইটা খাইতে হবে, ওইটা খাইতে হবে, এটা না খেলে এরকম হলো না, ওইটা না খেলে এরকম হলো না। তারপর ওই মুভিটার একটা জায়গায় দেখাইছে যেটা গরিব ফ্যামিলি, মানে কতভাবে এক্সপ্লট হয় দেখছেন, ফুল দেখছেন আপনি? একটা গরিব ফ্যামিলি, হিসপ্যানিক মানে মেক্সিকান বা ওই ধরনের, তারা এসে $1 মিল কিনতেছে। $1 মিল মানে একটা বার্গার বা কিছু দিবে, $1 খাওয়া হয়ে যাবে আপনার। $1 খাওয়া হইতে হলে ডেফিনেটলি জিনিসটা খুব চিপ হইতে হবে। প্যাটিটা যেটা, ওটা কি হবে? ওটা ওই নারী বুড়ি মার্কা জিনিস হবে, বা একেবারে নিম্ন স্তরের গোস্ত থেকে, বা যেটা ফালায় দেওয়ার উপর থেকে হবে। তারপরে ব্রেডটা হয়তো এরকম জায়গা থেকে আসতেছে। তো তারা ওই ফ্যামিলিটা বলতেছে যে তারা এর চেয়ে বেশি কিছু এই বেলার জন্য এফোর্ড করতে পারে না। কেন পারে না? যে তাদের মেইন আর্নার এখন তাদের বাবা। তাদের বাবার কি জানি জটিল অসুখ আছে, যে হার্ট টার্ট বা ওই আপনার কি বলে প্রেশার মার্কা জিনিস। তো তার ডেইলি কত টাকার মেডিসিন খাইতে হয়। এখন তাদেরকে চুজ করতে হচ্ছে যে তারা কি বাবার মেডিসিনে পয়সা খরচ করবে না নিজেদের খাওয়াই করবে। তো তারা ডিসাইড করছে যে বাবার মেডিসিনের পয়সাটাই করবে, কিন্তু কারণ বাবা হচ্ছে এখন অনলি আর্নিং মেম্বার। সে যদি একটা ধরেন বসে পড়ে বা শুয়ে পড়ে, তাহলে বাকি ফ্যামিলিটা কেমনে চলবে এটা ঠিক নেই। তার চেয়ে আমরা এই খাওয়াটা খায়া বাবার মেডিসিনটা এই করি, মানে কম্প্রোমাইজ করতেছি। মানে আমেরিকার মতো দেশে এইভাবে জীবনযাপন করতে হয়, এটা আমরা চিন্তাও করতে পারি না। আমরা মনে করি যে সবাই তো খালি ওই লিমোজিন দৌড়ায়, আর বুঝছেন না 4000 সিসির গাড়ি চালায়, ব্যাপারটা কিন্তু তা না। গেলে দেখবেন যে মানুষ আসলে টেকনিক্যালি এবং ভার্চুয়ালি অনেক মানুষ এখন এনস্লেভড, যেটাকে আমরা বলি কৃতদাস পর্যায়ে আছে। দে ডোন্ট হ্যাভ এ চয়েস, মানে লাইফের কোনো চয়েস নাই। বহু মানুষ আছে। আপনি কি এটা রিয়েলাইজ করছেন? আপনি জানেন আপনি কোন জায়গায় ছিলেন? হ্যাঁ, আমি রিয়েলাইজ করছি কেন, আমি একবার অন্য জায়গায় আমি দেখছি, কিন্তু এই জিনিসটা যে কৃতদাস থেকে যে মুক্ত হয় নাই, কৃতদাসত্ব থেকে, এটা আমি রিয়েলাইজ করলাম একবার আমরা নিউ অরলিন্সে অনেকদিন ওয়েটিং এ ছিলাম। মিড স্ট্রিমে জাহাজ থাকতো, আমরা ওইখান থেকে সমানে বাইরে টেটে যেতাম। মানে জাহাজের অ্যাসাইনমেন্টটা পরে আমরা গ্রেন লোড করবো নিউ অরলিন্স, গ্রেন লোড করবো, যেখানে লোয়েস ব্রেকফাস্ট বলে একটা আছে, ওই লোড করবো, গম বোধহয়, সম্ভবত গম বা সয়াবিন, আমার ভুলে গেছি। ওটা লোড করবো এশিয়ার জন্য, এশিয়ার কোনো দেশের জন্য, সম্ভবত জাপান, ভুলে গেছি আমি, আর মনে নেই। মানে খেয়াল করলে করা যাবে, যাই হোক, এটা ইম্পর্টেন্ট না। তো ওই সময় আমরা খুব বাইরে যেতাম, বাইরে গিয়ে দেখতাম যে ওখানে কৃষি ভিত্তিক অনেক দিয়েছে। এটা ডেভন্ট বলে জায়গাটা, নিউ অরলিন্সের সাবআরবান, ধরেন ঢাকা ইস টু পূর্বাচল, ধরেন এরকম একটা জায়গা, নিউ অরলিন্স ইস টু ওই জায়গা। তো এখানে যাইতাম আমরা। তো এখানে ফলের আছে আপনার, মানে ফলের দোকান, আপনাকে আগে বলছি কিনা জানি না, কাউকে বলছি, তো ফলের আউটলেট আছে এখানে, ধরেন ফলের একটা দোকান। তারপরে খেয়াল করবেন যে ওই রাস্তা ধরেন হয়তো 2, 3, 4, 5 মাইল এলাকা জুড়ে সিঙ্গেল এক একটা করে লাইন আসছে, ফলের গাছের লাইন এসে রাস্তায় আসছে। এই যে রাস্তাটা হাইওয়ে, এইভাবে লাইনগুলো আসছে, সব একজন মানুষ ওন করে। আর এটার এক একটা স্যাম্পল আর কি। আপনার ফলের দোকানে ফল দিয়ে কিনবেন, আপনি যদি চান এখানে একটু হাইটলেই দেখবেন যে এই ফলটা এইখানে হচ্ছে, কমলা, এটা সেটা, মানে যা বেচতেছে তারা। ওই কোম্পানিটার নাম আমার মনে আছে, বেকনেল, আপনারা যদি ইন্টারনেটে দেখবেন করলে। তারপরে খেয়াল করলাম যে ওইখানকার কালো চামড়া যারা আছে, খেপে কাজ করে ওইখানে, বুঝছেন না? এরা আসে এবং সোজা হয়ে দাঁড়ায় না, বুঝছেন তো? মানে সবসময় একটা সংকোচ বা একটা কমপ্লেক্স আর কি, বা চোখে তাকায় না, সোজা হয়ে দাঁড়ায় না, বা সাদা চামড়া দেশ পাবে। তারপরে আমাকে ওইখানে বলতেছিল যে মানে অন্য মিক্স যারা ফিলিপিনো, হিসপ্যানিক, তারা বলতেছে যে এরা এখনো মেন্টাল পর্যায়ে বা ভার্চুয়ালি এরা স্লেভি আছে। যেভাবে তারা কাজ করে, যেভাবে তাদের এক্সপ্লোর করা, যেভাবে তাদের ট্রিট করা হয়, যেভাবে তাদেরকে মানে একটা সমাজের ফুটিং যেটা, এরা ভার্চুয়ালি এখন স্লেভি আছে। এখন এই জাস্ট
লটা চেঞ্জ হয়েছে, ল মানে আইনত স্লেভ নাই, 60 সামথিং এ চেঞ্জ হয়েছে আর কি। নিউ অর্লিন্সে লুজিয়ানা, লুজিয়ানা হচ্ছে ওয়ান অফ দ্য সাউথ স্টেটস যেগুলোতে স্লেভারি ছিল আর কি, আগে ট্রেডিশনালি ছিল। তো বলে যেটা 60 সামথিং এ চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো তারা মেরুদণ্ডটা সোজা হয়ে দাঁড়াতে পারে। এবং এই জিনিস কিন্তু মানে এই যে এক্সপ্লয়টেশন, এই ব্যাপারগুলা আপনারা খুব অবাক হয়ে যাবেন যে না ঠিক আছে, হ্যাঁ ওই ট্রান্সফরমারে কাওয়া বসছিল মানে একটা মেজর রিজন হচ্ছে ট্রান্সফরমার, আপনাদের বুঝেন না, কাক বসলে একটা থাম করে উঠলো, কখনো ওই যে ট্রিপ থাকে সেই ট্রিপটা অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেট করলে আপনার কিছুক্ষণ পরে আবার ঠিক হবে, আর অ্যাক্টিভেট না করলে তো আপনি যে এখন জাস্ট কাওয়াটা হয়তো একটা শখ খায় পড়ে গেছে বা চলে গেছে বা শেষ। তো যাই হোক, এখন কাকরা কিন্তু আমাদের চেয়ে অনেক অর্গানাইজ সোসাইটি, তাই না? একটা কাক মরলে বাড়িগুলো শোকসভা করে না, দেখছেন? আমাদের কত মানুষ মরে গেল এই যে গত 2 বছরে, রাস্তায় ঘাটে, মানে পোড়া মানুষ হোক আর গুলি খাওয়া মানুষ হোক, মানুষ মরছে তো। আমরা কিন্তু ওই রকম অর্গানাইজ সোসাইটি না। আচ্ছা ঠিক আছে, কি করা যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আমেরিকার হিসেব ফিরে যাই, অল্প কিছু হ্যান্ডফুল মানুষ সব মানুষগুলাকে গবাদি পশুর মতো, ওই যে বললাম 1/2 অফ দ্য সোসাইটি প্রেজ অন আদার, সমাজের একটা হাফ বাকি হাফটার উপর পরজীবী, বাকি হাফটার উপর খাচ্ছে, বাকি হাফটা হচ্ছে তাদের শিকার। এইভাবে চিন্তা করবেন, তখন বুঝবেন যে ওয়াই কর্পোরেট কালচার ক্যানট গো উইথ ইসলাম। 4টা কোম্পানি বললাম, আর টাইসন আর কি কার্গিল, 4টা কোম্পানি সারা আমেরিকার মিট ইন্ডাস্ট্রি কন্ট্রোল করতেছে, এবং ইউ জাস্ট ক্যানট ফাইট দেম। ওরা এত পয়সা এবং এত প্রতিপত্তি, এত ইনফ্লুয়েন্স, দে মেক দ্য লস, তারা ল বানায়, বলে দেয় যে এই লটা এইভাবে হবে। আপনি দেখছেন না লবিং যেগুলো হয়, এই যে ওই বুশ ছোট বসের ইলেকশনে ইহুদি অনেক পয়সা দিছিল, তার মন মতো হয় না, পরপর ধমকি দিচ্ছে, তোমাকে পয়সা দিছিলাম না এই করার জন্য, তুমি করো না, ধমকি এনে দিল, তোমাকে এই জন্য এত টাকা দিচ্ছিলাম ওইবার। এক্স্যাক্টলি কিন্তু এই লেনেই চলতেছে দুনিয়াটা। আমাদের দেশে ঠিক ওই লেনে যাচ্ছে, আমাদের দেশ ঠিক ওই লেনে যাচ্ছে। আমাদের দেশে বিয়ার প্রডিউস করার আইন পাস হচ্ছে না, বাংলাদেশে হয়েছে, হারাম, এটা সবাই জানে। বুঝ দিছে কি যে বিয়ার তো আমরা খাবো না, কিন্তু আমাদের দেশের 5 স্টার হোটেল গুলা বা টুরিস্ট রিসোর্ট গুলাতে ফরেনার আসলে বিয়ার খায় না, তো ওই বিয়ার গুলো কোথেকে আসে? ফরেন কারেন্সি, মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে আমরা বিয়ার কিনে আনি, তা আমরা এখানে প্রডিউস করি, আমরা খাবো না কিন্তু ওদেরকে খাও, এই যুক্তি দিয়ে আগের বিএনপি এর সময় তারা বিয়ারের পারমিশন দিচ্ছে, বাংলাদেশে বিয়ার প্রডিউসার। যুক্তিটা হচ্ছে যে এটা তো আমরা অন্যরা খাওয়াইছি। এই যুক্তিটা কাদের যুক্তি? এটা ইহুদিদের যুক্তি আসে। ইহুদিরা নিজেরা সুদ খায় না, কিন্তু নিজেদের ভিতরে সুদের কোনো ট্রানজেকশন নেই, সারা দুনিয়াকে সুদ খাওয়াইতেছে, সমস্ত ব্যাংকিং সেক্টর তো ওরা কন্ট্রোল করে, কিন্তু ওরা আবার নিজেদের ভিতরে সুদ খায় না, মানে নিজেদের ভিতরে যেটা হারাম অন্যের জন্য এটা ঠিক আছে যায়। এটা মুসলমানরা করতে পারে? পারে না, কোনোদিন পারে। আপনি পড়ে দেখেন ফেক, আপনি যে জিনিসটা হারাম বলে খাবেন না, ওটা আরেকজনে খাওয়াইতে পারবেন। আমি আপনার বলছি একটা গল্পটা, যে একবার এই স্কিটল বলে একটা নিয়ে আসলাম আমি, M&M আছে না কতগুলো, M&M এর আরেকটা ব্র্যান্ড আর কি, ওই রকম M&M দেখছেন, একটা ছোট ছোট বোতামের মতো দেখতে চকলেট মার্কা জিনিস, বাচ্চারা খায়, অনেক কালার হয়। স্মার্টিজ আছে, স্মার্টিজ একটা, M&M একটা, ওই জন্য একটা সিঙ্গাপুরের মুস্তফার দোকান থেকে নিয়ে আসছে স্কিটল নাম। তারপর দেখি যে ওটাতে হারাম জিনিস আছে, তাহলে এটা কি করা যায়? তা আমার ছোট ভাই বলতেছে গৌতমরে দিয়ে দিলে হয়, মানে ওর ক্লাসমেট হিন্দু, ওকে দিয়ে দিলে হয়, ওর তার হালাল হারামে দিয়ে দিই। তো পরে আমরা তাকেও দিয়ে দিই, কারণ আমরা ফিকটা দেখলাম যে যেটা নিজের হারাম ওটা অন্যকে আপনি খাওয়াইতে পারবেন না, আপনার জন্য যেটা হারাম ওটা অন্যকে খাওয়ানো হারাম, ওটা আপনি খাওয়াইতে পারেন না। তো এটা যে কথাই বলতেছিলাম যে ইহুদিদের আর কি, যে আমরা আমাদের দেশেও সেরকম হয়ে যাচ্ছে। এবং এই যে বড় বড় যার কথা আমরা বলতেছি, টাইসনের মালিক হয়তো টাইসনের গোস্ত খায় না, আপনাকে দেখবেন সে হয়তো তার ব্যাকইয়ার্ডে নিজে 2টা ছাগল বা গরু পাইলে সেটা খাইছে। যেটা আমি আগে বলছি যে সমস্ত ড্রাগ লর্ড গুলো যেগুলো দুনিয়া বিশাল বড় লোক, কিন্তু ওদের বাচ্চারা নাকি সিগারেটও খায়, মানে এটা নিয়ে আর্টিকেল পড়ছি আমি। কলম্বিয়ান ড্রাগ লর্ড ভাই, ওরা MIT তে হার্ভার্ডে পড়াশোনা করে, ওরা সফিস্টিকেটেড, মানে কোনো অশ্লীল কথা বলে না, কোনো, বুঝছেন না, দুনিয়াটা এইভাবেই চলে। তার বাচ্চা সিগারেটও খায় না, কিন্তু সে সারা দুনিয়াকে ড্রাগ খাওয়ায়, ওই পয়সা দিয়ে কিন্তু সে বিলিয়নিয়ার। একইভাবে এইসব যে কংগ্লোমার বলতেছে, যে ফুড ইন্ডাস্ট্রি, ধরেন গোস্তের ইন্ডাস্ট্রি, দেখবেন গিয়ে হয়তো সে এটা খায় না, সেই অর্গানিকটা খাইছে, সে 100 মাইল দূরে থেকে অর্গানিক স্লটার করে আনতেছে, ওটা আইনা নিজে খাইছে, সে এটা খায় না, কিন্তু আপনাকে খাওয়াচ্ছে। এইগুলো আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের লাভ, তত তাড়াতাড়ি আমাদের বাচ্চাদেরকে, আমাদের নেক্সট জেনারেশনকে এগুলোতে বের করে রাখতে পারবো। আমি তো বলবো ওভার দ্য শেলফ
পারলে কোনো কিছুই খাবেন না, কলাও খাবেন না। মানে আমি বলছি খোলা বাজার থেকে, আমি সিলেট থেকে কলা নিয়ে আসি, সিলেট থেকে বাংলা কলা, কাঁচা কলা, চম্পা কলা যা পাই কিনে নিয়ে আসি গাছ থেকে। ওই যে ওইটা গ্রামে পাঠাইলো, কার ঘরে কি আছে। আর আমাদের যে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, ওনার নিজের গাছ আছে ওইখানে, ওখান থেকে উনি প্রায় আমার দেন, ওইটা আমি খাই। আমি কিন্তু বাজার থেকে কিনে কলা খাই না বা রেজিস্ট করে খাওয়া না। এইভাবে দেখবেন যে পারলে ওভার দ্য কাউন্টার যা পাওয়া যায় অলমোস্ট সবই পরিত্যাজ্য। মুরগি বলেন, গরু বলেন, কি বলে পাউরুটি বলেন, বিস্কুট বলেন। এবং সবুজ উদ্যোগ এর পেছনের আইডিয়াটা কিন্তু এইটা ছিল, হালালান তাইয়িবান। যে আমি একটা আর্টিকেল আমাদের গ্রুপে আগে দিছিলাম, সাউন্ড ভিশনের আর্টিকেল, যেটা বলছে হালাল মিট ইজ নট দ্যাট হালাল। ওইখানে বলছে এখনকার কথা না, এটা হচ্ছে এখন থেকে 10 বছর আগে কথা, যে হালাল ভাবে স্লটার হচ্ছে ঠিকই গরুটা, মানে আপনি কিনে নিয়ে এসে মুসলিমরা স্লটার করে সার্টিফিকেট দিয়ে দিতেছে, কিন্তু এই গরুটা আসতেছে কই থেকে? পোর্ক ফেড গরু। 70% অফ দ্য হালাল মিট যেটা আপনি আমেরিকায় পান, সেটার গরুটা হচ্ছে পোর্ক ফেড, মানে তাকে খাওয়ানো হয় শুকরের নারী বুড়ি। বুঝছেন তো? এই সাউন্ড ভিশনের আর্টিকেল, হালাল মিট ইজ নট দ্যাট হালাল। এটার উপর আমি চাইলে আবার গ্রুপে দিব, এটা আমার বইতেও আমি এটা লিঙ্ক দিছি, অপ্রিয় প্রসঙ্গ বইতে বলে এটা লিঙ্ক দিছি। সো আমরা কি চিন্তা করছিলাম, হালাল তাইয়িবান, আমি কম খাবো, আমরা চ্যাপ্টার ওই বেকাটা খাবো, চারাটা খাবো। বেগুন দেখতে সুন্দর না, ওইখানে দেখাইতেছে ওই এই দেখছেন টমেটো, কত স্মুথ স্কিন টমেটো, হাফ ওয়ে অ্যাক্রস দ্য গ্লোব থেকে আসছে, কিন্তু ইথিলিন দিয়ে পাকানো হয়েছে, বলতেছে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, একেবারে স্মুথ স্কিন। টমেটোতে কোনো দাগ নাই, থাক না আমারটা একটু দাগ থাক, তারপরে আমি ন্যাচারালটা খাবো। আর এটা হলো একটা হচ্ছে যে আমি আরেকজনের ওয়ান হাফ অফ দ্য সোসাইটি প্রেজ অন আদার, আমাকে স্বীকার করে, আমাকে গিনিপিগ বানায়, আমি তার ব্রয়লার চিকেন। আসলে কিন্তু এই যারা বড় লোক কংগ্লোমার, যারা কর্পোরেট, এই যারা, আমরা কিন্তু তাদের ব্রয়লার চিকেন, কোন সেন্সে ব্রয়লার চিকেন, ব্রয়লার চিকেনকে যেমন যত্ন আত্মি সব করা হয়, যে একদিন স্লটার করে তার থেকে করা হবে 45 দিন 48 দিনের জন্য তারে এয়ার কন্ডিশনে রেখে লাইট দিয়ে বড় করা হয়। আসল কথাটা হলো যে তারে কেটে খাওয়া হবে। আমাদেরও কিন্তু তারা এই যে যা কিছু দেখবেন আপনাকে নার্চার করা, ভোটের সময় আপনাদের তেল মারা, অথবা অন্য সময় আপনারা যে নাগরিক বইলা যে সম্মানটুকু দেয়, এটা এই জন্যই দেশে আপনি তার বাজারটা চালু রাখবেন। আপনি তার কনজিউমার, আপনার তার লক্ষ্মী বলে না, হিন্দুরা বলে লক্ষ্মী, আপনার তার লক্ষ্মী। আপনারা সে ওই জন্যই তোয়াজ করে যে আপনি কনজিউম করবেন, কনজিউম করা বন্ধ করে দেন, কোন তোয়াজ নাই আপনি। এই জিনিসটাকে বাইপাস করা উচিত মুসলিমদের উচিত নিজেদের জিনিস নিজেরা স্লটার করবে, নিজেদের জিনিস নিজেরা রেস করবে, নিজেদের জিনিস নিজেরা বানাবে। শুধু রেস করে না, বানাবে। ধরেন একটা এই যদি আমার জন্য একটা আটা রুটি বানায়, আই ক্যান বি শিওর যে এখানে ধরেন সে আমার ভাই, জাস্ট কিছুই না, তার দোকানপাট কিছু নাই, সে আমার তার বাসা থেকে কিছু আটা রুটি বানায় দিয়ে পাঠায়, আমি নিশ্চিত হইতে পারি যে এই আটা রুটিতে শুয়োরের চর্বি নেই, তাই না? কিন্তু একজন কংগ্লোমারের বেলায় কিন্তু আমি হইতে পারি না, কারণ সেই ডাজন্ট কেয়ার আপনি কি খাইলেন। তার হচ্ছে ডলার্স এন্ড সেন্টের ব্যাপার। এই বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে যারা ওরকম পর্যায়ে আছে তারা কি কেয়ার করে আপনি কি খাইলেন না খেলেন? তার টাকা দরকার, সে যদি কেয়ার করতে তাহলে সে আপনার এসে খাওয়াইতে পারতো না, যা আমরা বলতেছি। ফল বলেন, বিস্কিট বলেন, রুটি বলেন, বার্গার বলেন, যা খাইতেছে। সুতরাং মুসলিম হিসাবে যখন চিন্তা করবেন আর ওই মানুষ হিসেবে যখন চিন্তা করবেন, একসময় কিন্তু আপনি ওভার দ্য কাউন্টার জিনিসের খাইতে পারবেন না, বা খাওয়া উচিত না। যেটা না পারা, যেটা একদম অসম্ভব, সেটা কিছু করার নাই, মানে ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, সেই হিসাবে হয়তো অন্য জিনিস। কিন্তু সাধারণত আপনি সেটা খাবেন না। সাধারণত আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন নিজে দেখি কি আছে, নিজে দেখি কি, এই দাগালা টমেটো ঠিক আছে, দাগালা এই কি বলে ওই বেগুন, ওইটাও ঠিক আছে, বুঝছেন না? স্মুথ স্কিন হইতে হবে এমন কোনো কথা নেই, স্মুথ স্কিনের ভিতরে কোনো মাহাত্ম নেই, মাহাত্ম সেটার ভিতরে কি আছে সেটা। এইভাবে চিন্তা করলে হয়তো মানে ছোট্ট একটা ওই যে ওইখানকার যে কমেডি দেখায়, আমি ওই ছবিতে, আমেরিকান ছবিতে একটা কমেডি খুব স্ট্রাগল করতেছে, কিন্তু কষ্ট হচ্ছে তাদের, কিন্তু তারপরেও মানে খাবো না, বাস এই তো। ওয়ার্স কি হবে? খাবো না। ওয়ার্স ছিল বার্গারটা খাইলাম না, ওয়ার্স ছিল আপনার ফ্রাইড চিকেনটা খাইলাম না, এই তো হবে। পিজাটা খাইলাম না, এই হবে। তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী পিজা বার্গার না খেয়ে পাচ্ছে না। হ্যাঁ, ওই দিন নিয়ে আসছে যে লাল লুকিং মুড়ি, আর মুড়ি সাদা করতে গেলে কি ইউরিয়া দিতে হয়, আর কি দিয়ে জানি করে না সাদা। তো ওই গ্রামে খুঁজে পাইতে ওই হাতে চালা এই করা মুড়ি নিয়ে আসছে। আপনি চাইলে পারবেন মুড়ি খান, ওটা আপনার বার্গার খাইতে হবে কেন, আপনার পিজা খাইতে হবে কেন, আপনার ফ্রাইড চিকেন খাইতে হবে কেন, আপনার বাপ না খেয়ে থাকছে না, আপনার সারা মানে এই যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খুব চিন্তার ব্যাপার। এটার জন্য আপনার চরিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার স্বভাব চেঞ্জ হয়েছে, আপনার পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে, আপনার মনোবৃত্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউ আর হোয়াট ইউ ইট, এটা অনেক পুরানো একটা স্লোগান।
এবং আমি আপনি বলছি, মানে আবারও হয়তো বলতেছি যে একজন স্কলার বলতেছেন যে শুকর কিন্তু খুব প্রমিসকিউয়াস অ্যানিমেল। শুকর শুকর নিয়ে যখন দাঁড়ায় থাকে তার পিছনে লাইন ধরে 10টা শুকর থাকে, এন্ড ইচ অফ দেম টেক হার। তার কোনো বিকার নাই, সে দাঁড়ায় থাকে। ওই স্কলার বলতে চায় যে এই প্রমিসকিউটি যেটা, বহুগামিতা যেটা, আপনি যখন শুকর খাচ্ছেন আপনার ভিতরে এটা মানে সঞ্চালিত হবে বা আপনার ভিতরে ট্রান্সফার হবে আর কি, আপনার নেচার চেঞ্জ হয়ে যাবে। এই যে একেবারে মানে একেবারে প্লেন এন্ড সিম্পল কথা আপনার এমনি বলে দিচ্ছি আপনাকে। আপনার যে ছেলেটা বা আপনার যে ফ্রেন্ডটা গরু গোস্ত খাইতে বেশি পছন্দ করে, তাকে দেখবেন সে খুব ফিজিক্যাল, সে দৌড়ে দৌড়ে কাজ করে, সে দৌড়ায় কাজ করে, সে লেবারের কাজ করে বা ফিজিক্যাল কাজ করতে পারে। আর যে শুধু শুধু সবসময় দেখবেন খালি চিকেন খেতে চায়, তারা দেখবেন নড়তে চড়তে চায় না। এটা আমি ওই গ্রোথ হরমোন ছাড়াই বলতেছি, দেশি চিকেন আর দেশি বিফের কথাই বলতেছি। মানে আমি বলতেছি আপনি কি খাচ্ছেন এটা প্রফাউন্ড এফেক্ট আছে আপনার। ওই যে মোটা চাল আনলো, বললাম না যে এটা মাটি কামলার চাল, মিনিং কি? মাটি কামলা ওই চাল খাইতে পারবে, আর ওই চাল মাটি কামলা খায় ওইরকম কাজ করতে পারবে, দুইটাই ঠিক। কিন্তু মাটি কামলা বলতে কি, সে ফিজিক্যালি কাজ করে, তার পেটে ভাতটা অনেকক্ষণ থাকতে হবে। আপনার মতো ফাইন গ্রেইন একেবারে মানে সরু মানে কি বলে কালিজিরার চাল খায় যদি সে যায়, আধা ঘন্টার ভিতরে তার পেট খান, আধা ঘন্টার ভিতরে সে বলবে যে ভাই আমার আবার খেতে যেতে হবে। সুতরাং আল্লাহ এটা বুঝিয়ে দিচ্ছেন, মাটি কামলার চাল জেনেরিক মানে কি বলে অর্গানিক চাল, এত মোটা মোটা ভাত, ওইটা খাবে সে 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করতে পারবে, খেতে আইসা আরেকবার খাবে, তাই না ব্যাপারটা? ইউ আর হোয়াট ইউ ইট, এটা এমনি দেখতে পারেন। এটার জন্য আপনার ওই পিএইচডি করার দরকার নেই। আর ফাইনাল পয়েন্টসে গেলে তো আপনার ওইগুলো আসবে, যে শোরের জিনিস ভিতরে যাবে, শোরের নেচার আসবে, শোরের মতো মানে ওই ভাইসেস গুলো আসবে। হয়তো ওইটা উনি খুব বেশি বলছেন, ওইটা হয়তো সবাই হবে না, বাট উনি বলতেছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষগুলো প্রমিসকিউয়াস কেন তাদের রিরার নাই, কেন তাদের ভিতরে জেলাসি নাই, কেন একটা হাজবেন্ড তার ওয়াইফ আরেকজনের সাথে শুইতেছে এটা দেখাও তার কিছু লাগতেছে না। আপনি জানেন তো এখন মানে ওয়াইফ শপিং বা এই যে কি বলে সুইঙ্গার্স, এগুলো হচ্ছে আর কোনো কিছুতে তো তাদের মন ভরে না, মানে সব শেষ, সব কিক, আর কোনো কিছুতে এখন আর কিক হয় না, বলে না কিক লাগে না আর কি, আর কিছুতে এখন গেছে এইসব জায়গায় আর কি। এইগুলো কেন আসতেছে? এগুলো কিন্তু পার্ট অফ ইট কামস ফ্রম দ্য ফুড। কারণ আপনি যে খাওয়া, আপনার যদি রিরার নেই, এটা হইতে পারে নাকি যে একটা লোক তার ওয়াইফ তার ভিতরে খারাপ লাগবে না? তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আপনি দেখেন নেচারের ভিতর, দেখেন এই কালকেই দেখতেছিলাম একটা সাথে মেরে ফেলছে বিকজ অফ জেলাসি অথবা কম্পিটিশন বা যাই হোক। নেচারের ভিতর আল্লাহ আপনাকে গিরার দিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাসূল কি বলছেন, দেয়ুস কখনো জান্নাতে যাবে না, দেয়ুস কখনো জান্নাতে যাবে না। এই কথা মিনিং কি? এই কথা মিনিং হচ্ছে যে এটা নেচারের এগেইনস্টে, যে একটা মানুষ তার ওয়াইফকে আরেকজনের কাছে পাঠিয়ে দিবে বা আরেকজনের কাছে হাসতেছে, কথা বলতেছে, তার কোনো খারাপ লাগে না। সে অফিসে চাকরি করতেছে, তার কলিগ মেয়ে এসে দেখেন তো সাজিদ ভাই আমাকে দেখতে কেমন লাগছে, সাজিদ ভাই খুব সুন্দর লাগছে। ওই মেয়ের হাজবেন্ডেরও কিছু লাগবে না, সাজিদের বউয়েরও কিছু লাগবে না, এটা হইতে পারে। মানে আমি গ্রামীণ ফোনটা চুজ করে নিলাম, অনেক মেয়ের ভিতরে কাজ করে এই জন্য না, মানে সাজিদ এটা করে আমি বলতেছি না, একেবারেই না, আমি জানি না তার সম্বন্ধে। সাজিদ খুব ভালো ছেলে, মানে আমার জানার মতো সে খুব ভালো ছেলে, সে এইসব করে না। কিন্তু আমি বলতেছি এগুলো আছে না, দেখেন তো আমার কেমন দেখেছে, আজকে নতুন বানাইলাম তো সাজিদ খুব সুন্দর, আপনার কাছে খুব ভালো লাগছে। এটা কি হইতে পারে নাকি যে ওই মেয়ের হাজবেন্ডের খারাপ লাগবে না যে সে গিয়ে আরেকজনে দেখাইতেছে, আর তার বউয়ের খারাপ লাগবে না যে সে কোথায় মানে খুব সুন্দর, বাসায় কোনোদিন কইলো না যে তুমি এটা খুব সুন্দর জিনিস পড়ছো, আর ওইখানে একদিন জিগাইতেছে কইতেছে, বুঝছেন না ব্যাপারটা? গোজ এগেইনস্ট দ্য নেচার, সোজা কথা। এই নেচার কিন্তু একদিনে চেঞ্জ হয় না, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আল্লাহর সৃষ্টির ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি আল্লাহর সৃষ্টির অনেক পরিবর্তন করছেন, নিজের পরিবর্তন করছেন, খাবারের পরিবর্তন করছেন, নিজের চরিত্রের নেচারের পরিবর্তন করছেন, নিজের সন্তানের নেচারের পরিবর্তন করছেন, এন্ড দেন এখন আপনার কাছে কিছু লাগে। ওই মুরাদ হফম্যান ইসলাম অল্টারনেটিভ বইতে বলতেছিলেন যে লুক্সেমবার্গ একটা জায়গা আছে না ইউরোপে, ওখানে টিভিতে টুটি ফুটি শো হয়, উনি লিখছেন বইতে। তো বলে যে পুরা ন্যাংটা থাকে সবাই আর কি এই ছবিটা, মানে ওইটা দেখেও মানুষের হাই তুলে, মানে ওইটা কিছু লাগে না, দেখতে দেখতে এখানে কোনো ই নেই, বুঝছো, বোরিং হয়ে গেছে। আমাদের দেশে এখন হচ্ছে আমাদের দেশের পর্যায়ে চলে গেছে। কিন্তু আমি বলছি হ্যাঁ আমরা বলতে পারবো না, হয়তো পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি গ্রামে এই যে লোকগুলারে এই চায়ের দোকানের টেলিভিশন দেখে কি দিয়ে অ্যাট্রাক্ট করতেছে, এই জিনিস দেখে নাই কখনোই, বুঝছেন না? আর এইরকম এত কিছু দেখা যায় একটা বাড়ছে, তো সেই বসে এখন দেখতেছে, বুঝছেন না? কিছুই না, ইন্ডিয়ান সিনেমা হয়তো খুব কমন সিনেমা যেটা, ওই সিনেমাই দেখেন ঢাকা শহরে দেখে হয়তো হাই তুলতেছে না, ধরে এটা বোরিং করে, এর কোনো ই নাই, কোনো ঠিক নাই আর কি এটার ভিতরে কোনো, মানে বুঝছেন না? দ্যাট রিমাইন্ডস মি, কালকে বলতেছিলাম যে
ও অনেক সময় মানুষ মানে ইভেন ইসলামী লাইনের কথা বলতেছিলাম, অনেক সময় মানুষ গরম মেটেরিয়াল চায়, মানে রক্ত গরম করার জিনিস চায়। ইসলামী রক্ত গরম করে স্কোপই নেই। ইসলাম খুব ঠান্ডা রিলিজিয়ন, খুব ঠান্ডা রিলিজিয়ন। কেন বলতেছি? উত্তেজনার বশবর্তী কিছু করার কোনো স্কোপই নেই। কালকে যে অ্যাঙ্গার নিয়ে পড়াতেছিলাম তো, আর আমি ওইখানে সূরা তালাকের তাফসীর পড়লাম। এই তাফসীরের সাদি নিয়ে আসছে, আমি এখানে পাওয়া যায়, বাংলাদেশে এখন পাওয়া যায়। তাফসীরের সাদি লাস্ট তিনটা আপনার কি বলে লাস্ট তিনটা পারা, ওইখানে সূরা তালাকের তাফসীর করতেছিলাম। তালাকের পুরো ডিটেলস আলাপ করছেন আর কি, কিভাবে তালাক দিতে হবে এটা তো ওইখানে বলা, কিন্তু ওটা তাফসীরে আবার ডিটেলস আলাপ করছে। রাগের মাথায় দেওয়া তো প্রশ্নই ওঠে না। অত্যন্ত ঠান্ডা মাথার একটা জিনিস, অত্যন্ত ঠান্ডা মাথার একটা জিনিস। আপনি ডিসাইড করলেন আপনার ওয়াইফকে আপনি পছন্দ করেন না বা করেন না, আপনি তালাক দেবেন। ইফ শি ইজ অন পিরিয়ড, আপনি এখন দিতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। ইফ শি ইজ ইন হার গুড টাইম, মানে ওই সুস্থ দিনগুলোতে যদি থাকেন এবং ওই সাইকেলে আপনি যদি মেলামেশা না করে থাকেন, তবেই কেবল দিতে পারবেন, নাইলে ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট সাইকেল। উত্তেজনা বশবর্তী কিছু করার উপায় আছে? এই নিয়ম মানলে তো আর উত্তেজনা নেই। রাগ করে আমাদের এই যে মঞ্জুর ভাই, আকরাম ভাই বা এনাদের কাছে যত টেলিফোন আছে, একটা মেজর পার্ট হলো এইসবে। আমরা তো এরকম রাগের মাথায় আমরা ঝগড়া করে, আমি তো এরকম একটা কথা বলে দিছি, এখন কি আমার তালাক হবে? আমি কি আবার বউকে ফেরত দিতে পারবো? আমি আসলে এটা মিন করিনি, আমি বলতে চাইছি অন্য কথা, মুখ দিয়ে এটা বেড়ে গেছে। কত যে এরকম আসে, কিন্তু এটা একটা রাগের জিনিসই না, এটা রাগের মাথায় করার জিনিসই না, এটা ঠান্ডা মাথায় করার জিনিস। কালকে বলতেছে আমরা ইসলাম কিন্তু খুব ঠান্ডা রিলিজিয়ন। উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কিছু না, কোনো কিছু না উত্তেজনা। এবং জিহাদ সবচেয়ে বড় কথা, উত্তেজনার কোনো ব্যাপারই নাই, যেটা দিয়ে আমাদের এখন কিন্তু উত্তেজনার ব্যাপার হয়ে গেছে। উত্তেজনার কোনো ব্যাপার নেই, এটা ইবাদত কিন্তু ঠান্ডা মাথায় করার জিনিস, ঠান্ডা মাথায় ডিসাইড করে বুঝে শুনে করার ব্যাপার। আপনি দেখেন কাব বিন আশরাফকে রাসূলুল্লাহ হেড অফ দ্য স্টেট হিসাবে বা নবী হিসাবে পাঠাইছিলেন টু কিল সামওয়ান। ঠান্ডা মাথার ডিসিশন ছিল, প্রস এন্ড কনস চিন্তা করে ঠান্ডা মাথার ডিসিশন ছিল। বা যে কোনো এরকম জিনিস, এটা উত্তেজনা ব্রেন্ড করার জিনিস, রাগের জিনিস। আপনি দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর বসছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে বা যাই হোক, তাকে স্লটার করতে যাবেন, ওই সময় থুতু মারতে মুখে, উনি ছেড়ে দিয়েছেন। কেন? এর আগে পর্যন্ত তার উত্তেজনা ছিল না, হি ওয়াজ ডুইং ইট ফর আল্লাহ। যখন থুতু মারতে ওনার রাগ উঠে গেছে, তো উনি বলছেন যে এখন এটা মার্ডার হয়ে যাবে, উত্তেজনা বশবর্তী করতে এলে মার্ডার হয়ে যাবে। আপনার বাচ্চার ব্যাপারে আমরা বলি, বাচ্চাকে আমরা মারি, কিন্তু বাচ্চাকে মারি বকি, এটা কিন্তু উত্তেজনার ব্যাপার না। বাচ্চাকে মারা এবং বকা দুইটাই জায়েজ আছে, কিন্তু এটা উত্তেজনা বশবর্তী হয়ে মারা, এটা হচ্ছে অ্যাডমনিশ করার জন্য। আপনার রাগ ভেন্ট করার জন্য মারলে আপনি ডেফিনেটলি জুলুমকারী, আপনি ডেফিনেটলি অন্যায় করতেছেন। অ্যাডমনিশ করার জন্য কি ঠান্ডা মাথায় আপনি চিন্তা করবেন যে এই বাচ্চাটা এই কাজটা বারবার করতেছে, এখন স্টপ না করলে তাকে স্টপ করানো যাবে না, সুতরাং আপনি তাকে বলবেন নাই করবেন। কিন্তু আপনি 3 বার না করছেন, এটা ধরতে 4 নম্বর বলছেন এই তুমি না করলাম ধরতে, এটা ঠিক না, এটা অন্যায়, এটা জায়েজ না। রাগ ভেন্ট করাটা জায়েজ না। ওয়াইফের বেলাও সেম, ওয়াইফকে অ্যাডমনিশ করা জায়েজ আছে। আপনি তাকে বিছানা আলাদা করে রাখতে পারেন, আপনি তাকে প্রয়োজনে লাইট প্রহার করতে পারেন, কিন্তু এটা রাগ থেকে না, এটা আপনার রাগ ভেন্ট করতে না। পুরা উইজডমটাই হচ্ছে অ্যাডমনিশ করার। একইভাবে ডিভোর্স ইজ নট এ ওয়ে অফ ভেন্টিং ইউর অ্যাঙ্গার। ডিভোর্স দিয়ে আপনি আপনার রাগকে ভেন্ট আউট করবেন না, মোটেই না। এটা একটা চিন্তার ব্যাপার। চিন্তার ব্যাপার কি, ওকে আমি চাই আমার বাচ্চাদের এইভাবে বড় করতে, সে এটা বোঝে না। আমি চাই সে পর্দা করুক অলওয়েজ, সে এটা বোঝে না। আমি চাই এটা, আচ্ছা ঠিক আছে, প্রোস এন্ড কনস চিন্তা করলেন, ওয়ার্নিং হিসাবে তার একবার কথার কথা, এন্ড দেন ইউ ওয়েট। এই রাগের কোনো ব্যাপারই নেই। আর আল্লাহ কত স্কোপ রাখছেন যে পিরিয়ডের ভিতরে দিতে পারবেন না, তার রেগুলার টাইমের ভিতরে যদি আপনার সাথে মেলামেশা করে থাকে দিতে পারবেন না। হ্যাঁ, তারপরে দিছেন এই পিরিয়ডে, মানে ধরেন এই মানে তুহর যেটাকে বলে ভালো থাকার সময়টা, আপনি তাকে ডিভোর্স করছেন, কিন্তু তারপরে আবার মেলামেশা হয়েছে আপনাদের ভিতরে, তো এটা নাল এন্ড ভয়েড হয়ে গেল। কত স্কোপ রাখছেন, কেন রাখছেন? ওইটা আসলে খুব সিরিয়াস একটা ব্যাপার এবং খুব চিন্তার একটা ব্যাপার এবং বুঝে শুনে করার একটা ব্যাপার ডিভোর্সটা, এটা খেলা না। এই জন্য আমরা অনেক সময় বলি যে এটা রাগের ব্যাপার না, রাগের মাথায় আপনি আরো দুনিয়ার সব কথা থাকতে আপনি ওইগুলো করলেন না কেন? তাই তুমি এইটা, তুমি একটা জানোয়ার বা কত কিছু বলতে পারতেন। রাগের মাথায় মানুষ কত কিছু বলতেন। আপনার এই 3 শব্দ কেন এত পছন্দ হইলো, 3 অক্ষরের শব্দ আপনার এত কেন পছন্দ হইলো? অনেকে বলে আর কি যে না রাগের মাথায় দেওয়ার ব্যাপার না, রাগের মাথায় একটা জিনিস।
তখন করে কি যে টুইস্ট করতে শুরু করে, একসময় যখন চিন্তা করে যে কি করলাম, বা একটু মায়া হয় হয়তো, বা একটা ইয়ে হয় যে এই বউটা আমার ছিল এতদিন, যাই হোক এটাই হচ্ছে এটা। তো এটা এইসবের ব্যাপার। ইসলামে এগুলো আসলে কোনো রোল নাই, মানে ইমোশন, গরম, গলাবাজি যেটা বলি, এগুলো তো রোল। সবকিছু ঠান্ডাভাবে করা, সবকিছু ঠান্ডাভাবে করা, এবং সবচেয়ে বড় যেটা যে ইমোশনাল প্লে হয় সেটা সবচেয়ে ঠান্ডাভাবে করার জিনিস ছিল, সেটা হচ্ছে জিহাদের কথা আমি বলতেছিলাম। ইট ইজ নট এ মানে মানে চল কি করছে আমাদের দেখি, এটাই ব্যাপার না, মোটেই না, মোটেই না। এটাই একটা ফসে চলেন দুটো নেই। আর বোধ হয় আছে সময় আছে, 12:15 দিকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো স্কোয়ার করতে। কটা পাচ্ছি দুটো, এটা বললাম, এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ডিজিজ, অনেক বড় ডিজিজ। এবং আমরা মনে করি যে যে কম খায়, আল্লাহ যাকে কম খাওয়াচ্ছেন সেই ভালো আছে এখন বাংলাদেশের রেসপেক্ট এবং দুনিয়ার রেসপেক্ট। যে কম খাচ্ছে সেই ভালো আছে। আমি আমার ড্রাইভার সাহেবকে মাঝে মাঝে বলি তুমি খুব ভালো আছো, কম খাও না, ভালো আছো। এবং আপনাদেরকে বলছি যে সকালে উত্তরায় হাঁটতাম পার্কে, সব হ্যাভসরা হাঁটতেছে, হ্যাভনটসরা হাঁটে। হ্যাভনটসের হাঁটার দরকার নেই, হ্যাভনটসের সমস্ত ক্যালোরি বার্ন রিক্সার টাইনে আর ই করে বার্ন, বুঝছেন না? সব হ্যাভরা হাঁটতেছে, সব এমডিরা আর আপনার কি বলে বসরা যারা, তারা হাঁটতেছে সব। তাদেরকে ওইটা সেট করতে হইতেছে, এক্সট্রা এনার্জি, যেটা খাইছে অন্যেরটা খাইছে যেটা, ওইটা আর। আমরা কিছু দলিল পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরের ইসে থেকে আসছে, এটা তিরমিজি ইবনে মাজাহ হাদিস, কিন্তু সহিহ চেনে। বলতেছেন a believer eats in one intestine is satisfied with a little food. বোঝাইতে গিয়ে বলছেন একজন বিশ্বাসী এক স্টমাকে বা এক পেটে খায়। ইন্টেস্টাইন বলছেন এখানে, ইন্টেস্টাইন মানে তো ক্ষুদ্রান্ত, যাই হোক। and a disbeliever or a hypocrite, মুনাফিক বা কাফের খায়, eats in 7 intestines, 7 পেট খায় বা 7 পেটে খায়, eats too much। চিন্তা করেন, মানে আসলে আমাদের লিডিং লিডার্স যারা, আমাদের বাতিঘর যাদের হওয়ার কথা, বারবার বলছেন, তাদের জীবনীগুলো আমরা পড়লে দেখতাম যে তাদের জীবনীতে কত জুহুদ ছিল। তারা কিভাবে ফুডকে দেখছেন, তারা কিভাবে লাক্সারিকে দেখছেন, তারা কিভাবে লাইফস্টাইলকে দেখছেন। মানে দুঃখ লাগে যে আমরা মানে মানে ইসলামের উপর কথা বলে মুখে ফেনা উঠায় ফেলতেছি, অথচ আমরা বুঝি না যে কর্পোরেট কালচার বা কংগ্লোমারেট ইসে সমস্যা কি, আর অথবা ফাস্টফুডের সমস্যা কি। ফাস্টফুড নিয়ে ওই লেখাটা আমি ভাবতেছি আবার দিব গ্রুপে। তো ওই যে সমকালীন আপনার প্রসঙ্গের একটা আর্টিকেল ছিল 2005 সালে, এখন তো প্রায় কত 10 বছর হয়েছে, আবার ভাবতেছি এটা দিব, কারণ ওইখানে এই যে আজকে যে কথাগুলো বললাম আর ফুড ইনকর্পোরেটে যে কথাগুলো বলা হয়েছে, এগুলো সব ওইখানে বলা হয়েছে, অলমোস্ট সবই আছে ওইখানে, কিন্তু ইসলামিক পার্সপেক্টিভটা আছে ওখানে। এরা তো সেকুলার হিউম্যানিস্ট ইসের থেকে বলছে আর কি। আমার দেশে কিন্তু আবারও বলি, মানে ওই যে এই বলতেছিল, আমরা যখন সবুজ যুগ নিয়ে চিন্তা করতেছিলাম যে আপনি যদি তাদের মার্কেটের জন্য থ্রেট হয়ে যান, আপনার পিছিয়ে তারা মানুষ লাগাই দিবে। এটা আমার দেশও আছে, মানুষ লাগাই দিয়ে আপনাকে কিভাবে মার্কেট থেকে আউট করবে, এটারই করবে। আপনি দেখেন আজকে চলন বিলের কৃষকরা 2টা মশলারে শুকায় খাইতো। চলন বিলে যারা থাকে, খুব গরিব মানুষ থাকে, জানেন তো, চলন একটা বিশাল এরিয়া এসে ওই যে নওগাঁ, রাজশাহী ওই জোনে। তো ওইসব কৃষকরা কি করে, আপনার হলুদ মরিচ এগুলোকে শুকায় জাস্ট ভ্যালু অ্যাড করে একটু খাইতে হয়। ওইটাও এখন কিন্তু কংগ্লোমাররা নিয়ে নিচ্ছে। এখন আসলে আপনি পান মরিচের গুঁড়ার অ্যাডভার্টাইজ শুনেন না, অমুকে আমার চাচা ডাকে, অমুকে আমার ভাই ডাকে, আমি তাদেরকে ওই দুলা বালু মাথানো জিনিস খাওয়াই না, আমি রাঁধুনিটা খাওয়াই, মানে প্যাকেট করা স্কোয়ার কি স্কোয়ার প্রাণ, এরা কি দুনিয়ার অর্ধেক খাই ফেলছে না এরা? কিছু বাদ নাই তো, কোনো কিছু বাদ আছে? মুড়ির থেকে না কিছু বাদ আছে নাকি? আপনার মানে কৃষক যে মুড়ি ফুটাইয়া 2টা খাবে, এটারও আশা রাখে। আর উপরের দিকে তো আর বাড়িয়ে দিলাম, মানে নিচের থেকে নিচে উপর দিকে তো প্ল্যান কি করে, আপনার প্রপার্টি বিজনেসে আছে, আপনার ফান্ডে আছে না, লোহার জিনিস বানাচ্ছে, প্লাস্টিকের জিনিস বানাচ্ছে, মানে কি নাই আর জুস কি। আর নিচের দিকে কি মুড়ি, ওই কৃষক বেচারা একটু 2টা মুড়ি রে আপনার ভাইজা আপনারা বুঝ দিত যে আমি এটা ভাই নিজে ভাবছি, এটার ভিতরে কোনো ইউরিয়া নাই, এটাও আর খেতে পারবো। এটাও এখন প্রাণ মুড়ি নাইলে স্কোয়ার মুড়ি আছে, রাঁধুনি প্রতিদিন একটা প্রোডাক্ট লঞ্চ করে। এই যে আরেকজন কংগ্লোমারের লোক আমাদের জানাইলেন আর কি, মানে ওনারা তো এগুলো মনিটর করে, কারণ ওনাদের কম্পিটিটর তো কোনো না কোনো ফিল্ডে কম্পিটিটর, সুতরাং ওনারা এগুলো মনিটর করে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, এটা আমার দরকার, চিন্তা করার দরকার আছে।
আমরা আমরা কি করতে পারি? আমরা এই সব বাইপাস করার পিছনে দুইটা জিনিস আনতে পারি, দুইটা জিনিস চিন্তা করতে পারি। যে আমরা অল্পে তুষ্ট থাকবো, বেঁচে থাকার জন্য খাবো, খাওয়ার জন্য বাঁচবো না। গ্লুটনি যেটা বললাম, আমার খাদক, আমরা খাবো বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য বেঁচে থাকবো। সেম উপার্জনের জন্য জীবন না, জীবনের জন্য উপার্জন। যতটুকু উপার্জন করলে আমার জীবন চলে যাবে, আমি ততটুকু করবো, কিন্তু উপার্জনের কিছু জীবনটা শহীদ হয়ে যাবো না, ওইটার এই ধরে রাখবো। গেল একটা হাদিস, আরেকটা হাদিস পড়ি আমরা। নো হিউম্যান এভার ফিল্ড এ ভেসেল ওয়ার্স দেন দ্য স্টমাক। এটা হচ্ছে ইবনে মাজাহ, আহমদ, তিরমিজি, নাসাইর হাদিস, সহিহ হাদিস। মানে একটা মানুষ সবচেয়ে খারাপ যে পাত্রটা পূর্ণ করতে পারে সেটা হচ্ছে তার স্টমাক, তার পেট। Sufficient for any son of Adam are some morsels to keep his back straight. লোকমা বলি না আমরা, লোকমা, কয়েকটা লোকমাই তার জন্য সাফিসিয়েন্ট, যা দিয়ে মেরুদণ্ডটা সোজা থাকে। অর্থাৎ যেটুকু আপনার দরকার আছে, আমার দরকার নাই আমি সেটা বলতেছি। আপনি খাওয়া কমায় দেওয়া সোজায় হাঁটতে পারেন না, এটা কিন্তু বলতেছি। মানুষ এই যে আজকে ন্যাশনাল সার্ভিস আছে, সিঙ্গাপুরে আছে, সুইজারল্যান্ডে আছে। ন্যাশনাল সার্ভিস মানে প্রত্যেকটা অ্যাডাল্ট মেল একটা সোলজার। ইসরায়েলে আছে, প্রত্যেককে অস্ত্র চালানো জানতে হবে, প্রত্যেককে ডাকলে পরে সে ন্যাশনাল সার্ভিসে যাবে। এটা কিন্তু ইসলামিক কনসেপ্ট, ইসলামের সময় কিন্তু ওই ছিল না যে এই যুদ্ধ করবে আর আমি বসে বসে খাবো, এই না। মাত্র 3 জন লোক যায় নাই, তাদের নিয়ে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে। 3 জন লোক মাত্র, সমর্থ থাকা সত্ত্বেও বা শক্তি সামর্থ্য মানে শরীর থাকা সত্ত্বেও পঙ্গু না, তারা জিহাদে যায় নাই, তাবুকের যুদ্ধে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে সেটা নিয়ে। তার মানে কি, ইসলাম এক্সপেক্টস ইচ এন্ড এভরি মুসলিম শুড বি কেপেবল অফ গোয়িং টু ওয়ার। যেভাবে সুইজারল্যান্ড এবং আপনার ইসরায়েল এবং কি বলে সিঙ্গাপুরের কথা বলেন, ন্যাশনাল সার্ভিস আছে, তাহলে এইটার জন্য আপনার খাওয়া দরকার আছে না, পিছন স্ট্রেট রাখতে, সেটুকু আপনার খাবেন। এটাই বলতেছে, পিছনটাকে যাতে স্ট্রেট থাকে আপনার। বাট ইফ ইট মাস্ট বি, দেন ওয়ান থার্ড ফর হিজ ফুড। তারপর বলতে, কিন্তু যদি অবশ্যই আরো খাইতে হয়, তাইলে 1/3 স্টমাকের 1/3 ফুডের জন্য খাবে। 1/3 ফর ড্রিঙ্ক, বাকি 1/3 খাবে পানির জন্য রাখবে। এন্ড 1/3 ফর হিজ ব্রিদিং, ব্রেথ, শ্বাস নিতে। দেখেন আজকাল অনেক বাচ্চা শ্বাসকষ্ট কিন্তু খাওয়ার থেকে, মোটার থেকে শ্বাসকষ্ট। আর আপনি নিজে খাই দেখেন, একদিন বেশি খেলে আপনি দেখবেন হাঁসফাঁস লাগতেছে, তাই না? একটু হেভি খেলে লাগে না, একটু হেভি খেলে দেখবেন হাঁসফাঁস লাগতেছে, বয়স বাড়লে আরো বেশি লাগবে। যাই হোক, কিন্তু এই যে জিনিসগুলো বলছেন, মানে কত সুচিন্তিত। আমরা এইখানে যারা আছে, আমরা ধরেন এখানের মানুষজনকে আমি রিলেটিভলি বেটার মুসলিম মনে করি। কোন সেন্সে? তারা আলোচনা জামাত তরিকা ফলো করেন, আর আকীদা ফলো করেন, তাওহীদ সম্বন্ধে জানেন, শুদ্ধ আকীদা নিয়ে চিন্তা করেন, কষ্ট করেন। এইখানেও আপনি চিন্তা করেন, আমরা কি আসলে ফলো করি? বন্ধার খাই মোটেই না। আমার মোটামুটি যখন নড়ার উপায় নাই, তখন আসছে আজকের জন্য থাক, পারলাম না। অনেকে বলে এত কটা দিলেন, আইটেম এত বেশি হয়েছে, শেষ করতে পারলাম না। আচ্ছা, তারপরে বলছেন কি 1/3 ফর হিজ ব্রেথ। এটা এই হাদিস গেল, আরো এরকম হাদিস আছে। যাই হোক, এরপরে আমরা আসতেছি প্রবলেমের একটা গেল। উনি বললেন কি, সমস্যার কারণ বলতেছেন। একটা কারণ হচ্ছে গ্লুটোনি, অতিরিক্ত খাওয়া, মুসলমান জীবনের সমস্যার মানে কারণ। এরপরটা যাচ্ছেন হেট্রেড, ল্যাক অফ কম্প্যাশন, ঘৃণা এবং কম্প্যাশন না থাকে। কম্প্যাশনটা এমন একটা জিনিস, দয়া মায়া যায় বলে, এইটা হচ্ছে আস্তে আস্তে মরে যায়, না হইতে হইতে, না দেখতে দেখতে, না করতে করতে মরে যায়। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা ফকিরকে পয়সা দেওয়া হইতেন আমাকে দিয়ে, বা আমাদের দিয়ে, এই যত পয়সাটা দিয়ে আসো, উনি দিতে পারেন। উনি বলতেন যে দেওয়ার একটা অভ্যাস লাগে, দেওয়ার একটা ফিলিং লাগে, দেওয়াটা ধাতস্থ হইতে হবে। না দিতে দিতেও কিন্তু আবার আপনার না দেওয়াতেই আপনার অভ্যাস হবে। আমরা এখন যে লাইফস্টাইল দিয়েছি, আমরা তো ফকির দেখেনি। আমাদের ধরেন আগে থাকায় যেভাবে থাকতাম, আমরা নিউপোর্টে থাকতাম, এলিফ্যান্ট রোডে থাকতাম, একদিনে হয়তো 50টা ফকির দরজায় এসে কইতো, 10টারে দিতাম, 5টারে দিতাম, 45টারে দিতাম না। অ্যাপার্টমেন্টে কোনোদিন দেখছেন না এই ফকির? মনে হয় লাস্ট টাইম আপনার দরজায় ফকির আসছে, ফিল্টার ওইখানে অটোমেটিক্যালি ফিল্টার। এতে হচ্ছে কি, আস্তে আস্তে আপনার কম্পিটিশনটা মরে যাচ্ছে। ফকির বাদ দেন, আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করাও মরে যাচ্ছে। আমি কালকে বলতেছিলাম যে এখন বিয়ে হয় কোথায়? সেন্টারে হয়। যে গরিব আত্মীয় আপনার দাওয়াত দিতে চান না, আপনার ভেরি ইজি, আপনার গন্ধ পায় না। আগে একটা বিয়ে হইলে একটা বাড়িতে 7 দিন আগে থেকে গন্ধ পাবে প্রতিবেশী, তাই না? গরু কিনছেন, মুরগি কিনছেন, গরু জবাই হচ্ছে, ছাগল জবাই হচ্ছে, 2 দিন আগে আত্মীয়রা আসতেছে, ওই জায়গা থেকে রাত্রে থাকতেছে, বুঝছেন না?
একসাথে এত বড় ডেকচিতে রান্না হইতেছে, আপনার কেমনে আপনি আপনার নেইবারে বলবেন না? আপনি জানেন তো ইসলামের এটা নিষিদ্ধ একটা ব্যাপার যে আপনি মুখ চেয়ে দাওয়াত দেন। তাহলে আপনার 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 দাওয়াত বিয়ে হচ্ছে এখানে, আপনি শুধু বড় লোকদের বেছে বেছে দাওয়াত দিলেন, গরিবদের দিলেন না। এটা অত্যন্ত অত্যন্ত গর্বিত একটা জিনিস ইসলাম। কিন্তু এখন আপনার লাইফস্টাইল কি হয়েছে? আপনার তো বিয়ে হয় না বাড়িতে, বিয়ে হয় সেন্টারে। কুকুর বিলাই যে খাইতো আপনার কাটা গোটা খায় যে দোয়া করতো, এইটারও স্কোপ শেষ। তার ওইখান থেকে প্রসেস হয়ে ওইটা ট্রাকে করে চলে গেল বেস্ট যেটা আর কি, বুঝছেন না? কুত্তা বিলাইও খাওয়ার কোনো স্কোপ নাই। গরিব আত্মীয় স্বজন বা গরিব প্রতিবেশী তার স্কোপ নাই, জানবেই না, কোনো গন্ধ নাই। এখানে কোনো প্যান্ডেল নাই, এখানে কোনো গন্ধ নাই, এখানে কোনো মানুষের আসা যাওয়া নেই। আপনি সবাই বলে দিচ্ছেন, আপন বাইরেও বলে দিচ্ছেন অমুক তারিখ সিলেটের ওই সেন্টারে বিয়ে হবে। শেষ হয়ে শুধু ওইখানে যেতে কি দরকার বাবা, এই ঝামেলা করে এত মাইল গিয়ে থাইকা এই রাত্রে ঘুমায়া খায়া, ওই একবার ওইখানে গেলাম গিয়া এখানে খায়া শেষ হয়ে যাচ্ছে। লাইফস্টাইল আপনার, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, কম্পেশন চলে যাচ্ছে আস্তে আস্তে। এই অ্যাপার্টমেন্ট কালচারে আপনার কম্পেশনটা আরো চলে যাচ্ছে, বিকজ ইউ ফিল্টার অলমোস্ট। আপনার একদিন যে ঢুকছে আপনার এখানে, যত বড় লোকের অ্যাপার্টমেন্ট তত বড় মানে ছাকুনি। যেমন গুলশানে যদি যান, যে কতগুলো আছে না পেন্ট হাউস মার্কা বড় বড়, ওখানে তো ছাকুনিটা আরো বড়। আপনার মানে 14 গোষ্ঠীর হিসাব লয়ে তারপরে স্যাররে প্রথম জানান, স্যারেন ঘুমায় আছে, অত্যন্ত রাগ করে, অসময়ে ফোন করলো। 14 গোষ্ঠীর আগে জিজ্ঞেস করে শিওর হয়েছে যে আপনার তার আপন চাচাতো ভাই। তারপরে কইছে স্যার একটা লোক এসে বলতেছে সে আপনার আপন চাচাতো ভাই। তো বলে দেন আমি নাই, হচ্ছে বলে দেন আমি নাই। তো বললো যে স্যার তো বাসায় নেই। আমি তো ফোন করলাম, স্যার মানে বাসা থেকে বললো স্যার বাসায় নেই, 8 দিন আসেন। তো আপনি এখন কুমিল্লা থেকে আসছেন, মনে করছিলেন দিনে দিনে ফেরত যাবে, আপনি আর কোনোদিন আসবেন না, কারণ আপনি বুঝতেছেন যে এখানে গিয়ে পাবো না। এইভাবে কম্পেশন চলে যাচ্ছে, জেনারেল কম্পেশন চলে যাচ্ছে। আর ফকির টুকির ভিক্ষুকের প্রতি আরো চলে যাচ্ছে। দে হ্যাভ দেয়ার রোলস অলসো, ফকিরদেরও রোল আছে এখানে, রোল নাই আমি তা বলতেছি না। ফকিররাও এটার প্রফেশন করে, বিশেষ করে ঢাকা শহরে বা এরকম জায়গায় প্রফেশন করে বা এই ধরেন আমি চাঁপাইনবাবগঞ্জ দিয়েছিলাম বছর 3-4 আগে আমের সিজনে, আমি একটা সিঙ্গেল ভিক্ষুক দেখিনি। তো ওইখানে যদি কেউ আপনার কাছে ভিক্ষা চায়, আপনি কিন্তু রিয়েলি সিরিয়াসলি নেবেন, চিন্তা করবেন যে এই লোকের আসলে কষ্ট আছে। ঢাকা শহরে আমরা এক কান্দে শুনি এক কান্দে বাইর করি, তাকেও দেখি না ভালো, কাছের উপরে মারতেছে, আপনি তাকেও দেখেন ঝামেলা করতে আসতে, বুঝছেন না? কম্পেশনটা আস্তে আস্তে চলে যায়। এটা একটা প্রবলেম, ইসলামিক সোসাইটির প্রবলেম, মুসলমানদের প্রবলেম, মুসলমানদের মুআমালাতের প্রবলেম, মুসলমানদের সমাজবদ্ধতার প্রবলেম। একটা কথা সবসময় মনে রাখবেন, কমন ফর্মুলা, ইসলামের এভরিথিং ইজ কালেকটিভ, সামষ্টিক। কাফের সবকিছু হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক বা ইন্ডিভিজুয়াল, ব্যক্তি মানে নিজস্ব এক ব্যক্তির ব্যাপার। এই জিনিসটা মনে রাখলে দেখবেন যে এই কম্পেশন বলতেছি, অ্যাপার্টমেন্টের লাইফস্টাইল বলতেছি, ঢুকতে পারে না বলতেছি, কমিউনিটি সেন্টারে বিয়ের কথা বলতেছি, সব কিন্তু আপনি সামষ্টিক এটাকে বাইপাস করে যাচ্ছেন কাফের অনুকরণ করতে করতে। সামষ্টিক, আগে আপনার গ্রামের ভিতরে বিয়ে হলে আপনার ওই 50তম ঘরটা দূরে, যেটা 50 ঘর নেবেন না, দূরের 51তম ঘরের লোক এসে আপনার লাঠি কেটে দিয়েছে, আপনি তাদের খাইতে বলবেন না কেমনে? সে ইজ পার্ট অফ দ্য অ্যাকশন বা ইভেন্টের পার্ট। আজকে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালিস্ট হয়ে গেছেন, আপনি একা একজন বিয়ার সব ইভেন্টে আপনি কি করতে পারেন। আপনি অমুক বাবুর সাথে খাওয়া দিচ্ছেন, অমুক বাবুর সাথে সাজানো দিচ্ছেন, মানে অমুক লোকের সাজানো দিচ্ছেন, অমুকের চেয়ার দিচ্ছেন, অমুকের গাড়ি দিচ্ছেন, শেষ। আপনি একলা বসে একটা ডেস্কে বসে ক্যালকুলেটর নিয়ে সব ম্যানেজ। ইন্ডিভিজুয়ালিস্টিক, তাই না? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার খাওয়া আমি খাবো, যত ইচ্ছে তত খাবো, বুঝছেন না? তোমার দিব না তো কি হয়েছে? এটা হচ্ছে কাফের। আর আমাদের কি কম্পালসারি দিতে হবে? আমাদের যাকাত কি কম্পালসারি দিতে হবে? দিতেই হবে। আপনার কোনো চয়েস নাই এখানে, মানে ওটুকু আল্লাহ করেছেন মিনিমাম। তার বাইরে কি বলছেন? এই যেগুলো বলতেছে 50 ঘর পর্যন্ত আপনার, যে ঘরে আপনার খাবার রান্নার স্মেল যায় সেই ঘরে আপনার উচিত রান্না পাঠানো। এটা আমরা দেখছি এই ঢাকা শহরে দেখছি। আমরা যখন ওই ল্যান্ডেড প্রপার্টি ওই মার্কা বাড়িতে থাকতাম, সবসময় দেখতাম অন্য বাড়ির থেকে আসতেছে না, আমার বাড়ির থেকে আমার আম্মা পাঠাচ্ছে ভালো একটা কিছু রানলে, বাড়ির থেকে একটা কিছু আসছে। রাজহাঁসটা জবাই হয়েছে আজকে, আপনারা শুধু দেখতেন রাজহাঁস এই বাসায় ছিল, রাজহাঁসটা জবাই হয়েছে, একটা ভালো তরকারি হয়েছে দিচ্ছেন, ইত্যাদি ছিল। এগুলো সব উঠে যাচ্ছে। এটা মানে একটু কমন একটা জিনিস, যা কিছু আপনাকে ইন্ডিভিজুয়ালিস্টিক বানায় সেটাই এন্টি ইসলামিক, যা কিছু আপনাকে সামষ্টিক বানায় সেটাই ইসলামিক। সেটা থাকা, খাওয়া, আপনার লাইফস্টাইল, আপনার বিয়ে, আপনার উৎসব, যা কিছু যা আসবে সবকিছুর বেলা এটা প্রযোজ্য। এগুলো কিন্তু রিভার্স করা সম্ভব, এগুলো রিভার্স করা কিন্তু অসম্ভব। আপনি চাইলেই পারেন, আপনি চাইলেই পারেন। এবং শুধুমাত্র হয়তো মানুষ আপনার দিকে তাকায় বলবে যে এই লোকটা কি হয়েছে, সমস্যা, এই লোকটা কি মাথা খারাপ হয়েছে, কিন্তু আপনি চাইলেই পারেন। আমি কালকে বলতেছিলাম যখন তখন
সে বিয়ে শাদীর কথা বলতো, তখন আরিফ বললো যে সে তার বিয়েতে তার হলের বিয়ারাদের সব দাওয়াত দিচ্ছে, হলের যে মানে বিয়ারটার মাথায় দেওয়া। খুব ভালো করছে, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। অর্থাৎ নেইবার নেইবার যখন আসবে তখন তো বাদ বিচার নাই। নেইবার কি বড়লোক নেইবার না গরিব নেইবার, সেই বাদ বিচার নেই। হেট্রেড, ল্যাক অফ কম্পেশন, এখানে উনি বলছেন হেট্রেডের দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ফরবিডেন ইসলামে, একটা হচ্ছে প্রেজ বডি। এর আগে আমরা পড়ছি, এইটারই আগে পড়ছি, জেলাসি দুই ধরনের আছে, একটা প্রেজ বডি বা রাগ বা ডিসঅ্যাপ্রুভাল, দুই ধরনের আছে, একটা প্রেজ বডি, একটা ব্লেম বডি। ব্লেম বডিতে আমরা যে বাচ্চা মারার বলার পরে বললাম রাগ করে মারলেন, এটা ব্লেম বডি। প্রেজ বডিকে ওই যে বললাম আপনার আপনার বউ আরেকজনের সাথে হাসি এসে কথা বলতেছে, আরেকজনে জিজ্ঞেস করতেছে আজকে আমার শাড়িতে মানাইছে কিনা, আপনার খারাপ লাগলো, এটা হলো প্রেজ বডি। এটা থাকতেই হবে আপনার গিরাট, এটা না থাকলে আপনার সমস্যা আছে, জেনেটিক সমস্যা আছে, আপনার ফিজিওলজিক্যাল সমস্যা আছে, আপনার মানে সমস্যা আছে, চরিত্রগত সমস্যা আছে, প্রকৃতিগত সমস্যা আছে, প্রকৃতিতে আপনার আপনার আনন্যাচারাল যদি না থাকে। একইভাবে হেট্রেডের কথা বলতেছেন, আমরা কি ওয়ালাল বাড়ায় কি করছি, হেট্রেড করছি না? এই হেট্রেড মানে কিন্তু ওই মানে এই হেট্রেড মানে অ্যাকচুয়ালি ডিসঅ্যাপ্রুভাল। এই হেট্রেড মানে কিন্তু ওই ওই ধরনের হেট্রেড না যে এর সাথে আমার কোনো কিছু নাই বা এই একটা নর্দমা কীট, তা না। কিন্তু এভরি কাফের ইজ এ পটেনশিয়াল মুসলিম, ঠিক না? এভরি কাফের দুনিয়ায় পটেনশিয়াল মুসলিম হইতে পারে, আল্লাহ আল্লাহ যদি নসিব করে থাকে। তা সত্ত্বেও আপনি তাকে ঘৃণা করবেন, কেন ঘৃণা করবেন? তার কুফরের জন্য করবেন। কালকে সকালে সে যদি মুসলিম হয়, সে আপনার ভাই, বুঝছেন না ব্যাপারটা? তাহলে ওইটা ওই হেট্রেড না, ওটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভালেরই, যে তোমার এই 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 জিনিসগুলো আমি অ্যাপ্রুভ করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? আনটিল ইউ কাম ব্যাক টু তাওহীদ, ওই যে সূরা মুমতাহিনা যে আয়াত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আদাওয়াত মানে শুরু হলো, কি শত্রুতা শুরু হলো, টিল ইউ কাম ব্যাক টু তাওহীদ। তাহলে আমাদের এটা হলো টেম্পোরারি এবং একটা 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 অন্য রকমের ডিসঅ্যাপ্রুভাল, যেটার মানে কিন্তু অসপিশিয়াস সেন্সে না, যেটার মানে কিন্তু নমশূদ্রদের হিন্দুরা যেভাবে ঘৃণা করে সেটা না, যেটার মানে কিন্তু কালা চামড়াদের সাদা চামড়া যেভাবে ঘৃণা করে সেটা না। এটা কিন্তু ওই ঘৃণা না। আমরা যেটা করি মানে ওয়ালাল বাড়াতে যেটা বলি বাড়া, যে আমরা অপছন্দ করবো, লাভিং এন্ড হেটিং, এই হেট হচ্ছে সেই হেট, এটা প্রেজ ওয়ার্ড হেট। কিন্তু আরেকটা হেট উনি বলতেছেন কু ক্লাস ক্ল্যান, যারা ওই যে কে বলে আমেরিকাতে, ওরা হচ্ছে যে হোয়াইট সুপ্রিমেসিস্ট একটা গ্রুপ আর কি, কু ক্লাস ক্ল্যান কে বলে আর কি, এমনিতে দেখবেন হয়তো শুনছেন। আমি তাদের টিভিতে নিজে দেখছি তাদের ইন্টারভিউ, নিজে তারা বলতেছে যে আমেরিকাকে দুই ভাগ করে ফেলা উচিত, উত্তরে থাকবে সাদারা, দক্ষিণে থাকবে কালারা। সাদাদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত না, বেশি বেশি সন্তান নেওয়া উচিত, কালাদেরকে প্রয়োজনে জোর করে বন্ধা বানায় দেওয়া উচিত, যাতে ওদের প্রোডাকশন না বাড়ে। এই ধরনের হেট্রেড, এই ধরনের হেট্রেড, এই হেট্রেড ইসলামে জায়েজ না। শুধুমাত্র ভালোবাসা, ওই যে বললাম আমাদের, আপনার সকল ভালোবাসা শুড বি সাবসেট অফ আল্লাহর ভালোবাসা, আর আপনার সকল ঘৃণা শুড বি সাবসেট অফ আল্লাহর অপছন্দনীয় জিনিস। বাস, কালো দেখা, সাদা দেখা, বাংলা বলে দেখা, আরবি বলে না দেখা, বা অন্য যে কোনো জিনিস, ওই লাইনে হেট্রেডটা হবে না। এটা রুট হতে হবে আল্লাহর লাইনের, আল্লাহর অপছন্দনীয় জিনিসগুলো যারা করতেছে তারা, আল্লাহর পছন্দের জিনিস যারা করতেছে। এমনকি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং সন্তানের প্রতি ভালোবাসা শুড বি এ সাবসেট অফ আল্লাহর প্রতি ভালোবাসা। আর নাইলে আপনার ভালোবাসার সমস্যা আছে, সেই ভালোবাসা আপনার জন্য ক্ষতির কারণ হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।